বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন চারজন অতিথি। আমি ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন শহীদুল হক, সাবেক মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ। সর্বডানে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি। আমার বাঁয়ে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান গণফোরাম। সর্ববামে রয়েছেন রহিন হোসেন প্রিন্স, সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এটি বিএসআরএম গণতন্ত্র এখনের ৩৫৬তম পর্ব। আজকে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয় নির্ধারণ করিনি। আজকে আমরা কথা বলতে চাই, আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি আসবেন। এসব বিষয়ের একটি অগ্রবর্তী সফর বলতে পারি এটি। এসেছেন তিনি একদিনের জন্যে। একটি অন্যতম বড় খবর হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করোনার টিকা নিয়েছেন। তবে গত বেশ কয়েকদিন ধরে করোনা নিয়ে আমরা কিছুটা স্বস্তির মধ্যে থাকলেও হঠাৎ করে আবার দেখছি যে মৃত্যু এবং শনাক্তের পরিমাণটা বাড়ছে। আমরা একটু ডিজিটাল আইনের বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সময় সুযোগ পেলে আরও অন্যান্য বিষয় হয়তো আলোচনা করব, আর সময় না পেলে এটি দিয়ে আমরা শেষ করতে চাই। সৈয়দ ইশতিয়াক রেজা, শুরুতেই আপনার কাছে, এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এলেন, ভারত থেকে যখনই উচ্চ পর্যায়ের কেউ আসেন, বাংলাদেশের সকল মানুষের মনে এক ধরনের প্রত্যাশা তৈরি হয় যে তিস্তা নিয়ে, নদী নিয়ে, অভিন্ন অনিষ্পন্ন অনেক ইস্যু নিয়ে আলোচনা হবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কিছু ইঙ্গিত দিয়েছেন। আপনি কিভাবে এই সফরটিকে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই সফর শেষ করে চলেও গেছেন। যেটা হলো ২৬শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের অতিথি হবে, সেটার আলোচনা করতে আসছেন। কিন্তু যখনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বা উচ্চপদস্থ যে আসবে, কয়েকটি বিষয় তো আলোচনার মধ্যে চলেই আসে। এর মধ্যে বাংলাদেশ ভারত নিকটতম প্রতিবেশী, ঐতিহাসিকভাবে আমরা বন্ধনে আবদ্ধ, সেটাও আছে। তারপরে সবচেয়ে বড় কথা হলো ১৯৭১ সাল, যেখানে ভারতের সৈনিকদের রক্ত ঝরেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য। সুতরাং এটা তো একটা বড় বিষয়। কিন্তু তারপরেও যে ৫০ বছর চলে গেল, আমাদের বেশ কিছু বিষয় কিন্তু ইতিমধ্যেই আমাদের, আমি বলবো যে দু দেশের আন্তরিকতার মাঝে একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। আমরা ৬৮ বছর পরে, অথবা ধরেন স্বাধীনতার পরে ৪৫ বছর পরে, আমরা সীমান্ত সমস্যা সমাধান করতে পেরেছি, ছিটমহল সমস্যা সমাধান করতে পেরেছি। আমাদের মধ্যে অন্য অনেকগুলো আউটস্ট্যান্ডিং ইস্যু, সেগুলো কিন্তু দুটি ইস্যু। একটা হলো অন্য সব নদীর আলোচনা করছি, কিন্তু কোনোভাবে তিস্তা নদীর আলোচনাটা আমরা আনতে পারছি না। তার অর্থ হলো ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কদর্য চিত্র আমাদের এই সম্পর্কের মধ্যে একটা তিক্ত জায়গা তৈরি করেছে, যে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারলাম না। আরেকটা হলো সীমান্তে যে হত্যা বিডিআর এবং আমাদের এখনকার বিজিবি এবং ভারতের বিএসএফ কর্তৃক, সেখানে কিন্তু ভারতের দিক থেকেই কিন্তু আগ্রাসী মনোভাবটা অনেক বেশি, এবং সেখানে কিন্তু শূন্যের কোঠায় নামিয়ে আনার যে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ৩ নম্বর ইস্যুটা হলো ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের অধিকার। তারপরেও আমরা দেখছি যে কাউন্টার ভেলিং ডিউটি এবং আমরা যেটাকে বলি যে নানা ধরনের অশুল্ক বাধা, নন টেরিফ রেস্ট্রিকশন, সেটার কারণে বাংলাদেশের বস্ত্র, পাট ইত্যাদি পণ্যগুলো ভারতের বাজারে প্রবেশ করতে পারছে না। দুই দেশের যে ঐতিহাসিক সম্পর্ক, দুই দেশের এখনকার ভেতরে যে আন্তরিকতা, সেই বিবেচনায় আমরা বলবো যে এই সফরটা খুবই ঐতিহাসিক, এবং নরেন্দ্র মোদী যখন আসবে তখন আমরা এই সেগুলো আলোচনা করব। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির গতিধারা যদি ঠিক না হয়, তবে তিস্তার পানি সমস্যার কোনো সমাধান হবে না। এবং একই সাথে ভারতের প্রশাসনিক জায়গায় এবং নিরাপত্তার জায়গায় যদি আন্তরিকতার জায়গাটা ঘাটতি থাকে, তবে সীমান্ত শূন্য হত্যাটাও সম্ভব হবে না। আমি মনে করি যে এই দুই জায়গায় ভারতের আরও একটু নিজেদের নজর দেওয়ার প্রয়োজন। এবং আরেকটা ইস্যু আলোচনা না করলে হয়, ভারতের যে নাগরিকত্ব আইন যেটি হতে চলেছে, সেটা নিয়ে যে নানা ধরনের সংকট তৈরি হয়েছে, সেটার কারণে কিন্তু দুই দেশের মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের মনে কিন্তু একটা সন্দেহ, সংশয় তৈরি হয়েছে কিন্তু এটাকে নিয়ে। সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে, এবং এই জায়গাটা অ্যাড্রেস করতে হলে ভারতকে বাংলাদেশের যেটাকে বলে না
যে ইউ হ্যাভ টু এন্টার ইউর ফিট ইন দ্য শু। Right. অন্যের জায়গায় যদি পায়ে যদি জুতাটা না পরেন তার পায়ের সাইজটা বুঝতে পারবেন না। সুতরাং আমাদের অন্তরে প্রবেশ করতে হবে তাতে। তারা যদি অন্তরে প্রবেশ করতে না পারে এটা কিন্তু তারা বুঝতে পারে। জি সৈয়দ ভাই, আপনার কাছে শুনতে চাই যে সীমান্ত হত্যার কথাটি বলা হলো, যেহেতু আপনি পুলিশের আইজিপি ছিলেন, আপনি যদি একটু আমাকে বলেন যে এটি নিয়ে যত প্রতিশ্রুতি আমরা পেয়েছি আমাদের তরফ থেকে আমরা অনেক সহানুভূতির সঙ্গে অনেক সহনশীলতার সঙ্গে আমাদের দেখেছি আমাদের সংশ্লিষ্ট যারা সীমান্তে প্রহরারত থাকেন বা উচ্চ পর্যায়ের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা যতটা সহনশীল মনোভাব, ভারতীয় বিএসএফ মানে বিএসএফের ক্ষেত্রে দেখেছি যে আমরা অনেকটা বিপরীত। প্রতিশ্রুতি তারা দেন শূন্যের কোঠায় নামিয়ে আনবেন, কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়, ফ্ল্যাগ বৈঠক হয়, কিন্তু এর কার্যকর বাস্তবতা আমরা কখনো দেখতে পাই না। মানে সমাধানটা আসলে সুদূর পরাহতই থেকে যাচ্ছে। এবারও মানে জয়শঙ্কর দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে একটি হত্যাও তারা কামনা করেন না, কিন্তু হচ্ছে হত্যা। না, আপনি ঠিকই বলছেন, এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা, এটা নতুন কোনো সমস্যা না, বহু বছর আগের সমস্যা। এত ভালো বন্ধু, এত আজকে ভালো কিন্তু প্রতিবেশী আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে একটা কথা বলছেন, আমি খেয়াল করছেন কিনা, যদি সীমান্তে অপরাধ না হয় তাহলে মৃত্যু হবে না, অপরাধ হয় বিদায় গুলি হয়। এখন এই কথা কিন্তু সে বলছে। এটা বললে মানে কি বাংলাদেশের উপর দোষটা পাইছে যে বাংলাদেশের লোক চোরাচালান করে, অপরাধ করে, চোরাচালান করে, সীমান্ত অপরাধ করে, গুলি হয়। কিন্তু এটা কিন্তু সে টেকুলে তো ডিপ্লোমেট, তো সেভাবে কথা বলছে, হয়তো আপনাদের অনেকে নজরে আসে নাই। আমি একবার গিয়েছিলাম ভারতে, আমাদের দেশে তো কয়েকবার মিটিং করছি। এইটি কতটা সঙ্গত আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের, বন্ধুত্বের সম্পর্কের স্বর্ণালী সময়ের মধ্যে আমার প্রতিবেশী, আমার বন্ধু বা বড় ভাই যাই বলি, তার কাছ থেকে এমন একটি ইঙ্গিতপূর্ণ বক্তব্য কতটা কূটনৈতিক পর্যায়ে আমরা স্বাগত জানাতে পারি, আদৌ পারি কিনা? না, এখন আমি তো বলি, আমরা তো এই ধরনের মিটিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব পর্যায়ের মিটিংয়ে বাংলাদেশে হয়েছে, ভারতেও গিয়েছিলাম। তো ভারতে একটা মিটিংয়ে তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছিলেন যে এখানে গরু সব পাচার হয়ে যাচ্ছে। তো আমি তো বলতেছিলাম যে ভারতে গরু তো সীমান্তে নাই, গরু তো চলে আসে না। ভারতের ভিতর থেকে যারা সীমান্তে আনে তারা কারা? তারা তো বাংলাদেশি না। কাজে আপনারা যদি ওইটা চেক দিতে পারেন তাহলে তো গরু হয় না। আর এখন তো বর্তমানে গরু আসেও না, এখন তো আমাদের দেশে গরু আমরাই তো স্বয়ংসম্পূর্ণ আসেই না। কিন্তু সেখানে যে আন্তরিকতা হবে, ডিপ্লোমেটিক কত, ভারতের সাথে মিটিং করে তাদের একটা পয়েন্ট রাজি করতে হলে যে কত কষ্ট করতে হয়, তারা যে এত হাইলি ডিপ্লোমেট, তাদের দেশের স্বার্থ এত পিছিয়ে আছি না, সেটাই শেষ পর্যন্ত কিন্তু বার্গেনিং করার একটা পর্যায়ে আসে, কিন্তু শেষ পর্যন্ত সেটা ওনারা যেটা বলে যায় এখানে, ওনাদের লোকজন কিন্তু সেভাবে তো বলে না। এখন যদি বিএসএফ খালি গুলি করে এবং তাদের জবাব হইতে না থাকে, তাকে যদি সেই জন্য কোনো তদন্ত না হয়, তার বিচার না হয়, তাহলে একটা গর্ত থাকবেই। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের জলসীমায় ভারতীয় জেলেরা যখন আসে, আমাদের এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন তাদেরকে পাকড়াও করে, তাদেরকে কিন্তু গুলি করে মারে না, তাদেরকে ধরে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে হস্তান্তর করে। এটি তো হওয়া উচিত, তাই না? আপনি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করতেই পারে, তো ওখানে তো কোনো ডিমার্কেশন নাই, সেই জন্য ধরে নিয়ে যেতে হবে। আমরা কতটা প্রতিবাদ মুখর, এই যে কৌশলে তিনি বললেন যে অপরাধ যদি সংগঠিত না হয় তাহলে হত্যাও হবে না, আমরা যে অপরাধ করি এটি তো আকারে প্রকারে আমাদের বুঝিয়ে দেওয়া হলো, এটিতে আমাদের প্রতিবাদটি কেমন হওয়া উচিত? কিন্তু আমাদের প্রতিবাদ অবশ্যই স্ট্রংলি বলা উচিত যে না, এখানে তো অপরাধ তো বাংলাদেশের লোক অপরাধ তারাও করে, তারাও তো করে, কিন্তু তারা তো বাংলাদেশের বিএসএফ তো সেভাবে গুলি করে, তারা কেন করবে? এটা কিন্তু একটা অপরাধ করুক, ধরুক, তাকে অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে বিচার ব্যবস্থা করুক, পুলিশের কাছে দেখ, গুলি করবে কেন? হতে পারে না। না, এটা দেখেন, এটা একটা সৌজন্যতা এবং ভদ্রতার বিষয়। আপনি আপনার প্রতিবেশীকে অভদ্র বলছেন কিংবা ধরেন ট্রেসপাসার বলছেন, বর্ডারের ভাষা, যেটা আইজিপি মহোদয় আরো ভালো বুঝবেন, কিন্তু আপনি তো আরো একটু ভদ্র ভাষাও ব্যবহার করতে পারতেন, কূটনৈতিকভাবেই হোক নাকি যে কোনো। আরেকটা হলো, কোনো কারণে সীমান্তে যদি কেউ অতিক্রম করেও ফেলে, আপনি কি তাকে মেরে ফেলতে পারেন? আপনার তো নানা ধরনের আইন আছে, অ্যারেস্ট করতে পারেন, তাকে আপনি হ্যান্ডওভার করতে পারেন। এবং শুধু তাই না, 1974 সালের যে সীমান্ত চুক্তিটাই বলেন না কেন, যে আমাদের সাথে কথা ছিল যে আমরা বেরুবাড়ি ছেড়ে দিব, ওনারা ওই জায়গাটা ছেড়ে দিবেন। আমরা কিন্তু, বঙ্গবন্ধু কিন্তু তার কথা রেখেছিলেন, তারা যে তার কথাটা রাখেননি সেটার কোনোদিন তারা স্বীকার করেছেন। এটা কিন্তু ভদ্রতার বিষয়। আমরা কিন্তু বলি বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু সিরিয়াস, প্রতিবারে কিন্তু এই ইস্যুটা তোলা হয়, সিরিয়াসলি বলে,
তারাই কত বলে যে বলে আর হবে না, জিরোতে নামে আনবো, এটা বলে যায়, হয়তো দেখা যায় তার পরদিনই হয়তো আমরা সীমান্তে সৌজন্যতার দুঃখজনক বিষয় আমরা দেখতে পাই। দাদা, আপনার মূল্যায়নটি শুনতে চাই। আসলে এটি সীমান্ত হত্যার বিষয়টি একটু বলুন, আর এনআরসির কথা, আস্থা সংশয়ের কথা যেটি সৈয়দ ইশতিয়াক রেজা বললেন, নরেন্দ্র মোদী আসছেন আমাদের সম্মানিত অতিথি হিসেবে, আমরা কি প্রত্যাশা করতে পারি যে তিস্তা সহ অনিষ্পন্ন অন্যান্য সীমান্ত হত্যা সত্যি সত্যি একটি কার্যকর? কিছুই হবে না। আমি বলি, এই যে কেন হবে না, ভারতীয় জনগণ তারা সবসময় বলে যে বাংলাদেশের মানুষের মতো মানুষ হয় না। জি, এরা এত বিরাট হাটের লোক এবং এত অতিথিপরায়ণ, জি, হ্যাঁ, এত শাড়ি উপঢৌকন আমরা বড় বড় ইলিশ আমরা না খেয়ে তাদেরকে পাঠাই। হ্যাঁ, এগুলো শুনতে শুনতে না আমরা খুব মহৎ হয়ে গেছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমি সব উজাড় করে দিয়েছি, এখন আপনাদের দেওয়ার পালা। জি, উনি তো ওনার কথা বলেছেন, ঠিকই আমরা উজাড় করে দিয়েছি। মানে এত সমস্যা ছিল আমাদের, সেভেন সিস্টার ইত্যাদি মিলে টেলে সব। জি, আইজি মহোদয় আছেন, ওনারা তো ইনভলভ এগুলোর মধ্যে। জি, আসলে তো আমরা দিয়েছি, ভারতকে উজাড় করেই দিয়েছি। কিন্তু ভারত দেখেন প্রতিটা ক্ষেত্রে কেমন যেন ওই একটা কথা বলে না, হাত আমরা ইয়ে করতে পারি না, সবসময় নিতে চাই। আজকে যে জয়শঙ্কর সাহেব কথাটা বললেন, উনি বলেছেন একটু, আমার এখানে যিনি রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশের, ওনার কোনো কথা তো আমরা শুনতে পেলাম না। এসব বিষয়ে ওনার একটা বক্তব্য থাকবে না? উনি তো ওনার কথা বলবেন। সীমান্ত হত্যা তো ফেলানি, যেটা ওদের কমিটমেন্ট ছিল, ফেলানি হত্যার বিষয়টা, আমাদের এখান থেকে লয়াররা গেল, তারও ছিল, কোর্টে মামলা উঠলো, সেই মামলার ইয়ে হয়ে গেল, ডিসমিস করে দিল। তো এটা এখন সুপ্রিম কোর্টে গেছে, কবে হবে, আদৌ হবে কিনা। তো প্রত্যেকটা ইস্যু তো আপনি ঝুলাই রাখেন, তিস্তার কথা তো আদৌ হবে কিনা। হ্যাঁ, মোদি সাহেব আসবেন, উনি ভালো বক্তব্য রাখেন, আমরা খুব খুশি। মোদির বক্তব্য তো আমরা এখানে শুনেছি এবং সকলেই আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। মোদি সাহেবের কথা শুনে না তো। না, আমি বলছি যে উনি কিন্তু এমন বক্তব্য দেবেন, আমরা নিজেরাই শুনেই না, এটিও আসলে কিন্তু আমরা মূল জায়গা থেকে সরে যাই আর কি। ওনারা এমন ভাবে আমাদেরকে, রাজ্য সরকার রাজি না হলে তুমি দিতে পারবে না, এটা ঠিক। রাজ্য সরকারের সাথে উচিত আমাদের না না সেটা সরকারের ঠিক আছে, কথা কিন্তু আমি বলছি যে এটা এই জন্য তো একটা অল্টারনেটিভ বোধহয় আমাদের সরকার চিন্তাও করেছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এগুলো আরো বিতর্কের ব্যাপার। আমার মনে হয় না যে এই বৈঠকে খুব পজিটিভলি আমরা এই সীমান্ত হত্যার, আর বিএসএফ আর এই বিজেপির রেগুলার তো মিটিং হয়, পতাকা মিটিং হয়, তারপরে আপনাদের চিফদের মিটিং হয়, কোনো রেজাল্টও হয় না। এগুলো এই চা খাওয়া, ডিনার খাওয়া, মিষ্টি বিতরণ, এগুলো আমরা সমানেই করি, কিন্তু আসল জায়গাটা এনআরসি তো একটা বিরাট প্রবলেম। জি, হ্যাঁ, ও এইটা তো শুধু আসামের ব্যাপার না, পশ্চিমবাংলা সহ এটা অন্যান্য জায়গায়ও এটার এফেক্ট আছে। এখন পশ্চিমবাংলার সামনে নির্বাচন, একটা টালমাটাল অবস্থা। তো এই সময়টা আসলে আমরা খুব বেশি কিছু আশা করতে পারি না। মোদি সাহেবের সফরের মধ্য দিয়ে তেমন কোনো পজিটিভ আমরা, যেগুলো হ্যাঙ্গিং হয়ে আছে বহুদিন ধরে, সেখান থেকে আমরা বেরোতে পারবো না। তো এখন কথা হচ্ছে ভারত কেন এগুলো করে। এখন যিনি রাষ্ট্রদূত আসতেন, ইনি তো অসম্ভব কথা বলে যাচ্ছেন। আমি তো রিবা গাঙ্গুলির মনে করছিলাম যে উনিই বোধহয় বেশি কথা বলেন, এখন যে আসছে ইনি তো ওনার চেয়ে আরো খুব দ্রুত গতিতে জাগানোর কথা তো বলছেন। না ঠিক আছে, এখন এইসব কথাবার্তা তো আমরা বহুদিন ধরে তাদের তো দেখছি। হ্যাঁ, সেটা কথা বলুন, কারণ ওনার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, সেই হিসাবে তো ওনার একটা অধিকার আছে বলার। আমরাও সেটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কত সমস্যার সমাধানগুলো তো করতে হবে। তো আমি মনে করি যে আমাদের সরকারের দিক থেকে কূটনৈতিকভাবে আরো বেশি প্রজ্ঞা পরিচয় দেওয়া উচিত। হ্যাঁ, আপনি বার্মার বিষয়েও তো সেরকম তো আমরা কিছু পাই নাই আসলে। এটা তো মনে হচ্ছে যেন পার্মানেন্ট একটা সমস্যা আমাদের ঘাড়ে চেপে গেল। তো ভারতের এগুলো যে আদৌ কতদিনে হবে, আমি কোনো এটার সামনে তেমন আশা জায়গা নিয়ে কিছু দেখছি না। দেখছেন না প্রিন্স ভাই, আপনি কি কোনো আশার আলো দেখতে পান কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি শুরুটা এইভাবে করি। আপনি আলোচনা, আমি যদি শুনতে ভুল না করে থাকি, বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রীটা আসবেন, তার আগে যে আজকে সফর, এইটাকে ধরে মানুষের মনে এক ধরনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে। আমি এই শব্দটাকেই মনে করি এই জায়গাটায় আমার যা বুঝটা, আমি তো দেখি আসলে বাংলাদেশের মানুষের মনে কোনো প্রত্যাশা নেই। বাস্তব অভিজ্ঞতার আলোকে দুইটা ঘটনা তাদের কাজ করে বলে আমার ভুল হতে পারে, দর্শকরা তো শুনছেনই। একটা হচ্ছে ধরেই নেয় যে ভারত যে আসছে কিছুই দেবে না, এটা বাংলাদেশের মানুষের বুঝ হয়েছে এটা।
তবু তো আরেকটা মানুষ চায় শেষ করি আর কি। তিস্তার সমাধান হোক। চাওয়াটা পরের ব্যাপার। আমি বলছি না যে আপনি যেটা বললেন যে প্রত্যাশাটার এটা আপনার পজিশন, জি, কিন্তু আমি বলছি বাংলাদেশের, আমি এই পয়েন্টটাকে আগে না বুঝলে আমার ধারণা যে আপনি পরেরটা আগাতে পারবেন না। বাস্তবতা হচ্ছে অভিজ্ঞতার আলোকে দীর্ঘদিনের মানুষের মনে বুঝ হয়েছে, তা আমি বলছি মানুষের মনে বুঝ ঠিক কি ঠিক না আমি সে আলোচনায় যাচ্ছি না, পরে আসা যাবে। ভারত কিছু দেবে না। দ্বিতীয়ত হচ্ছে কি মানুষ কি দেখতে চায়, ভারতেরটা আগে না, আগে দেখতে চায় বাংলাদেশে যারা আছে তাদের যেন যেন কোনো অ্যাটিটিউড না থাকে। দিস ইজ দ্য প্রথম দিকটা আপনাদের বিবেচনা করতে হবে। এবার যদি এইটা আপনি বিবেচনা করি, আমরা পরের পদক্ষেপগুলো নিতে পারি। পরের পদক্ষেপে আমি ছোট করে বলি, এখানে তিস্তা আলোচনা হয়েছে, অন্য জায়গাটা হয়েছে। একটা বড় বিষয় ভারতের সাথে আমাদের মনে রাখতে হবে, আন্তঃনদী যে সমস্যাগুলো রয়েছে এটা কিন্তু অন্যতম প্রধান সমস্যা। আমি আর বাড়ালাম না, তার মধ্যে অন্যতম তিস্তা এবং অন্য জায়গায় আছে। এখন আপনি এই ধরনের সংকটের সমাধানটা যদি বিবেচনা করেন, তাহলে কি এর ছোট করে দুইটা দিক যদি আমরা ভাবি, একটা হচ্ছে যে পলিটিক্সটা কি, যে দেশটির কথা বলছি ওই দেশটির বিশেষ করে শাসকরা যে যখন ক্ষমতায় আছে তার পজিশনের উপর নির্ভর করে। এখন দেখেন, এখানে ইশতিয়াক ভাই বললেন আমরাও জানি ভারত প্রতিবেশী, মুক্তিযুদ্ধে তাদের অনন্য অবদান, এবং আরও বললে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সেক্ষেত্রে তো আমাদের আরও কাছাকাছির কথা ছিল। কিন্তু অতীতের সরকার আর এখনকার সরকারের কিন্তু পার্থক্য আছে। আমরা জানি এটা আরএসএস এর সরকার, মানে এক ধরনের সাম্প্রদায়িক সরকার, তাদের ডোমিনেশন অন্য, এবং তারা অ্যাবসলিউট নির্ভর করে ওই দেশের যে মানে বড় লোক তাদের উপরে, আগেও ছিল। সুতরাং তাদের ডোমিনেশন কোনো না কোনোভাবে এইখানে আনবে, তাদের ব্যবসা বাণিজ্য আধিপত্য সব কিছুই নিয়ে আসবে। এটাই হচ্ছে মনে রাখতে হবে। তাহলে এই মনে রাখে আপনি যদি রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো নিশ্চয়ই প্রতিবেশীর সাথে তো আমি এইখানে উইন ওভার করার চেষ্টা করবো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, এটাই আমিও দূরের থেকে এটা বাস্তবতা, যে আমাদের যারা এখানে কূটনীতিক যারা করেন, এইটা আমরা বারবার শুনে আসছি, ফেলিওর ফেলিওর ফেলিওর। ওই যে যেটা বললেন এখানে আমাদের শহীদুল হক ভাই, ওনার অভিজ্ঞতার আলোকে, এবং বাস্তবে আমরাও তাই তো দেখি যে আমাদের যারা শেষ বেলায় যত কথা বলুক, ভারত যুক্তি তর্ক দিয়ে যেটা বলে, পরে তারা কোনো না কোনোভাবে ব্যবহার করে নিয়ে যায়। তারা একেবারে চেন হিসাব নিকাশ করে আসে। আমাদের এটা একটা বড় ফেলিওর বলে সাধারণভাবে কিন্তু আমরা দেখি। তাহলে সেই জায়গায় আগে থেকে একটা হইতে হবে। আর একটা হচ্ছে এটা মনে রাখতে হবে যে ভারত আমাদের উপরে যে রাজনৈতিক আধিপত্য নানাভাবে করতে চায়, অর্থনৈতিক আধিপত্য করতে চায়, আমরা সেইখানে শুধু যারা ক্ষমতায় আছে তাদেরকে দিয়ে হবে না, কিন্তু পুরো মানুষের পজিশনটাও ভারতের সামনে তুলে ধরতে হবে। কারণ আমরা তো চাই কি, ভারতের জনগণ এবং আমাদের জনগণের ঐক্য। এটাই তো প্রথম চাই, যে যখন ক্ষমতায় আসলো কে কতটুকু আমার করবে সেটা বিবেচনা করব। কিন্তু আপনি এই ঐক্য করতে গেলে আমাদের যে সরকার থাকবে তার যদি নতজনের অ্যাটিটিউড না থাকে, প্রো পিপুল অ্যাটিটিউড থাকে, এবং একেবারে কি বলবো শক্ত অ্যাটিটিউড থাকে, তখন আপনি অন্য একটা পাবেন। কিন্তু এটাকে কি বলে, দুঃখের কথা বলতেও আমার মনে হয় না অন্য শব্দ ব্যবহার করা উচিত, হয়তো এইখানে বলেই আমি এটা করছি না। আপনি দেখেন অতীতের ঘটনা, সুব্রত দা বললেন, উনি তো বলবেন আলটিমেটলি কি হলো। এবং আমি প্রসঙ্গক্রমে মনে পড়ছে ইশতিয়াক ভাই, শহীদুল হকের বলছি, আমি সম্প্রতিকালে তেঁতুলিয়ায় অনেকদিন পরে গেলাম, এবং রাতে যখন ফিরছি আমাকে বলছে যারা অন্য গাড়িতে আর কি, বলছে যে এই যে দেখছেন লাইট জ্বলছেও কিন্তু সব ভারতের, দিনের বেলা ধারে কাছেও যাওয়া যায় না, গেলেই ঘটনা ঘটে যাবে। এবং লাইটটা এমনভাবে দিয়েছে আমাদের, আমি মানুষের পজিশন বলছি, আমি তো নিজে আর যে দেখতে যাইনি, বলছে তাদের ধারণাই যে আমাদের জায়গার মধ্যে এসে যেন তারা এটা করছে, এবং ফ্লাড লাইটটা এমনভাবে দিয়েছে, বলে যে এইভাবে একটা রাস্তা যেতে চেয়েছিল, আমি মানুষের পারসেপশন বলছি, এই রাস্তাটাও তাদের কারণে যেতে পারেনি, এখন ঘুরে যেতে হচ্ছে। পরিস্থিতিতে তাহলে বোঝেন, সেই রকম একটা জায়গা থেকে আপনার দেন দরবারের সাথে বাংলাদেশের মানুষের একটা ঐক্যতান গড়ে উঠতে এবং সরকারকে পজিটিভ অ্যাটিটিউড নিতে হবে। ওই সরকারের বার্গেনিংয়ের সময় তার স্ট্রং রোল নিতে হবে, বলতে হবে যে দেখো আমি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই, আমার জনগণের পজিশন এইটা, সুতরাং আমি নতজনের জায়গায় যাব না। আমার সীমান্ত হত্যা হচ্ছে, আগে তো বলতে হবে আরে ভাই হত্যাটা আগে বন্ধ করো, সেটা তো বলা হচ্ছে না, কোথায় বলা হচ্ছে, বলে কি দেখেন না কেন, এর আগে শোনেন নাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী অন্যরা বলছে নিশ্চয়ই এমন কিছু করিয়া ছিল, মানে মূল কথাটা এরকম যে যাহার জন্য উহা হইয়াছিল। তা আপনি তো প্রথমেই তো নিজেই মানে নিজেরটা এটা করে নেন, তা আপনাকে এইটা, এবং এইটা কেন হয় আরো ছোট দুটো কথা বলি। একটা হচ্ছে দেখবেন যে তারা এখন যে সরকার আছে, তারা তো একটা রাজনীতি বলছে অন্য রাজনৈতিক আধিপত্য, এতে রাজনৈতিক আধিপত্য ডিফারেন্ট, একটা সাম্প্রদায়িক সরকার। আর একটা হচ্ছে এনআরসির নামে, এটা আমার কাছে মনে হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ আমাদের দেওয়া দরকার। ব্যবসা বাণিজ্য অসমতা যেমন আছে, কিন্তু রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারের জায়গায় একেবারে যাতে না আসতে পারে, তার জন্য আমাদের কঠোর অবস্থান নেওয়া দরকার। ওইখানে প্রতিবেশী দেশকে বলা উচিত ওইখানকার একটা সাম্প্রদায়িক সংকট হলে আমার দেশের সাম্প্রদায়িক সংকট হবে, সুতরাং তার পজিশন ঠিক রাখা উচিত। এনআরসির নামে যে কাজটা হচ্ছে সেইটা বিশ্বের জনগণ সমর্থন করে না, মিনিমাম মানবিকতার বিবেচনা এটা সমর্থনযোগ্য না, এবং তাদের এটা বলা উচিত যে এই ধরনের ঘটনা ওইখানে ঘটলে
তার প্রভাব কিন্তু বাংলাদেশে আছে এবং আমি মনে করি geopolitics এর ক্ষেত্রেও এটি, সরকারের যেমন দায়িত্ব এ ধরনের সফরের সময় দেশবাসী, আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের অন্যান্য বন্ধুরা যারা আছেন বিভিন্ন জায়গায়, তারাও দেশের পক্ষে কণ্ঠসোচ্চার যদি করি, তাহলে দেখবেন সরকারের যদি সদিচ্ছা কিছু থাকে তারও জোর বাড়বে এবং ভারতের যারা আসবে তারাও আমি বুঝবে একটা যে কথা আমাদের বলি বিরুদ্ধে যে এটা করতে হবে। বিরতিতে যেতে হবে, আপনি পরে এই ইস্যুটি মানে যে পয়েন্টটি বলতে চান সেটি যুক্ত করবেন। সুপ্রিয় দর্শক, নিশ্চিত ছোট্ট একটি বিরতি, আশা করছি ফিরে এসেও আপনাদের সঙ্গে পাবো। আবারও স্বাগত। দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। সুপ্রিয় দর্শক, আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শহীদুল হক, সাবেক মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি, আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান গণফোরাম, এবং রুহিন হোসেন প্রিন্স, সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আপনাদের চারজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতেই যদি আপনার কাছে আসি এই ইস্যুটি নিয়ে, এটি যখন করা হয় এটি নিয়ে অনেক আপনার আলোচনা সমালোচনা হয়েছে সাংবাদিকদের তরফ থেকে, সম্পাদক পরিষদের তরফ থেকে। তখন সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এটি আসলে মত প্রকাশের স্বাধীনতায় কোনো বাধা হবে না, বিশেষ করে সাংবাদিক লেখকদের ওপর এটি সেভাবে প্রয়োগ করা হবে না। কিন্তু মাঝখানের দিনগুলোর চিত্র ঘটনা আপনিও জানেন, আমরাও জানি। অতি সম্প্রতি একটি ঘটনার প্রেক্ষিতে আইনমন্ত্রী বলছেন যে আইনটি পর্যালোচনা করা হবে এবং এটি যেই জায়গায় যেখানে অ্যাবিউজ করবার বা মিসইউজের বিষয়টি, এগুলোকে অ্যাড্রেস করা হবে, নতুন করে চিন্তা ভাবনা করা হবে। আপনি কি বলবেন, এটি বাতিল বা পর্যালোচনা, মানে কোনটি আসলে করা দরকার? আচ্ছা দেখেন, এখানে আমরা যে ডিজিটাল, এখানে পুরো পৃথিবীতে ডিজিটালাইজড হয়ে গেছে, তাই না? জি। আর ডিজিটাল হওয়ার যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে, নানান ধরনের, শুধু ফিনান্সিয়াল সাইবার ক্রাইম না, নানান ধরনের। প্রতিদিন আমাদের ঢাকা মেট্রোপলিটনে একটা সাইবার ইউনিট আছে, আমার মনে হয় মাসে পক্ষে 200 মামলা সেখানে হয়। সিআইডিতে একটা ইউনিট আছে, সেখানে মামলা হয়। অনেক অভিযোগ কিন্তু আসে, কারো চরিত্র হনন করা, তাকে হ্যাকিং করা, তারপরে নানা রকম অভিযোগ এখানে আছে। ফিনান্সিয়াল ক্রাইমের অভিযোগ অনেক বেশি। যে আমাদের বাংলাদেশের ব্যাংকের টাকা 800 কোটি টাকা কীভাবে হ্যাকিং নিয়ে গেল। কাজেই যেখানে এই এইভাবে সাইবার ক্রাইম হয় না, এখানে সাইবার সিকিউরিটি তো অবশ্যই এটা সরকারের সব দেশে আছে, সরকার আইন করছে, এটা সব ঠিকই আছে। কিন্তু আইনের কয়েকটি ধারা নিয়ে যে প্রশ্নগুলি আপনারা বিভিন্ন জন বলেন, সেই ধারাগুলি নিয়ে কথা বলতে পারি আমরা। 4-5টা ধারা, ধরেন 21, 25, 28, 29 এইরকম কয়েকটা ধারা আছে। কিন্তু এখন এখানে আইনের কোনো দোষ আমি দেখি না, আইনে প্রয়োগের ক্ষেত্রে সরকার মনে করছে যে এটা এই ধরনের আইন হওয়া দরকার, সরকার গুড ফেথই করছে। কিন্তু যারা এনফোর্স করবে তারা যদি সেটা মিসইউজ করে বা অ্যাবিউজ করে, আর সেগুলি তার যদি জবাবদিহিতা না থাকে, তাহলে কি সমস্যা? জবাবদিহিতা তো নিশ্চিত করতে হবে সরকারের মাধ্যমে। এখন একটা পথ বাড়ি করতে হবে যাতে অ্যাবিউজ না হয়। আমি যখন পুলিশ প্রধান ছিলাম, তখন সাংবাদিকদের এরকম মামলা হচ্ছে, তখন আমি একটা লিখিত আদেশ দিয়ে দিলাম যে সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি, তখন আইসিটি অ্যাক্ট ছিল, মামলা পুলিশ হেডকোয়ার্টারে কনসেন্সারে কোনো মামলা নেওয়া যাবে না। তো ওরা আমার কাছে রেফার করতো, আমি সেগুলি স্ক্রুটাইজ করতাম। কিন্তু আমি আমার জানার মতো আমি একটা দেইনি ওই আদেশ হওয়ার পরে। তো এটা যদি দায়িত্বশীল যারা, আপনার যে জেলার এসপি আছে, ডিআইজি আছে, আইজি আছে, বা যারা অন্যান্য আছে, তারা এইগুলি যদি সিরিয়াসলি না দেখে, তখন তো এবিউজ হবে। কিন্তু আপনার মামলা এই আইন বাতিল করার তো প্রশ্নই ওঠে না। বাতিল করলে তো একটা মেসাকার হয়ে যাবে। বাতিল এখন যদি এমন কিছু সংশোধন করে যদি এরকম করে দেওয়া যায় যে এটা অ্যাবিউজ করলে তার জবাবদিহিতা করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অথবা এটা নন বেলেবল করা উচিত। বেলেবল এখানে নন বেলেবল আছে, এটা বেলেবল করা উচিত, জামিনযোগ্য করা উচিত আমি মনে করি। আর প্রাইমা ফেসি চার্জ প্রমাণ না হলে কাউকে কোনো গ্রেপ্তার করা যাবে না। এটা একটা কমন সেন্সের ব্যাপার। আমি যখন পুলিশ কমিশনার ছিলাম, আমি সাংবাদিকের সামনে বলছি, যদি কোনো মার্ডার কেসও হয় এবং সেই মার্ডার কেস যদি প্রাথমিক তদন্ত মনে হয় যে এটা মিথ্যা মামলা হয়েছে, এটা লোকে শত্রুতা বসে ঢুকেছে, তাকে অ্যারেস্ট করা যাবে না। সে থানায় ওসির সামনে আসলে তাকে অ্যারেস্ট করা যাবে না। আমি সাংবাদিকদের সামনে বলছি আমি, কেননা আমার নিয়ম এইটা, আপনি তদন্ত শুরু করবেন, তদন্ত করার পর যদি প্রাইম অফিসের চার্জ প্রমাণ হয়, তখন আমি অ্যারেস্ট করতে পারি। আর দেখেন না এটা প্রাইম অফিস চার্জ প্রমাণ হয়, তাহলে তো অ্যারেস্ট করার প্রশ্ন ওঠে না। কিন্তু এই ইথিক্সটা বা এই নিয়মটা বলবৎ করতে হবে এই ক্ষেত্রে। এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকে কঠোরভাবে
এইটা যাতে এই বুঝ না হয় সেটা একটা কঠোর ব্যবস্থা করতে হবে। জি। কিন্তু আইনটা কিন্তু থাকা দরকার, এই আইন না থাকলে কিন্তু মেসাকার হয়ে যাবে। সম্পাদক পরিষদ তো অনেক কথা বলেছেন, অনেক চেষ্টা করেছেন, এটি সম্ভবত মন্ত্রী পরিষদের বৈঠকে তোলার একটি কথা আমরা শুনেছিলাম ওই সময়ে, সেটি বোধহয় আর শেষ পর্যন্ত তোলা হয়নি। আপত্তি যেগুলো করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে, সাংবাদিক নেতৃস্থানীয় যে সংগঠনগুলো আছে সেখান থেকে, আপনি কি একটু মানে রিকল করবেন কিনা যে সেই আপত্তিগুলো কতটা যৌক্তিক ছিল আজকের দিনে দাঁড়িয়ে? মাঝখানে আমরা যে দুঃখজনক ঘটনাগুলো দেখেছি একটু বলবেন, এবং সেটি কতটা জেনুইন ছিল বা তার আলোকে কি করা দরকার এই আইনটি নিয়ে? এই ধন্যবাদ আপনাকে। দেখেন, এই আইনটার ব্যাপারে সম্পাদক পরিষদ এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আমি সেখানকার ভাইস প্রেসিডেন্ট, আমরা কিন্তু বহুবার বসেছি এবং আমাদের অপিনিয়নগুলো সেখানে তুলে ধরেছি। অন্তত দুঃখজনক ব্যাপার হলো যে এই আইনটা সবচেয়ে দ্রুততম সময়ে স্ট্যান্ডিং কমিটিতে পাস হয়েছে এবং 2 থেকে 5 মিনিটের মধ্যে সংসদে পাস হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়া। এবং সিভিল সোসাইটি থেকে, সম্পাদক পরিষদ থেকে, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন থেকে, মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে, আইনজীবীদের পক্ষ থেকে যে ধরনের প্রস্তাবনা করেছিল তার কিছুই কিন্তু আমলে নেওয়া হয়নি। আপনার মনে থাকার কথা, 2006 সালে প্রণীত আইসিটি অ্যাক্টের 57 ধারা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের সংশয় ছিল এবং সেখানে আওয়ামী লীগ এই 57 ধারার বিরুদ্ধে অনেক অনেক বক্তব্য রেখেছিল যে 57 ধারার মধ্যে মাধ্যমে মানুষকে হয়রানি করা হচ্ছে। কিন্তু সেটারই কিন্তু সবগুলো ধারা নতুন ডিজিটাল আইনের 32 ধারার মধ্যে বিস্তৃত করা হয়েছে। এই আইনের সবচেয়ে বড় দুর্বলতা কিংবা সংকটের জায়গাটা যেটা আমি বলবো যে 20টি ধারার মধ্যে 14টি অজামিনযোগ্য। তার অর্থ হলো আপনি কিন্তু কোনো ধারায় জমি পাবেন। 42 এবং 43 ধারাটা যদি দেখেন, একজন পুলিশের এসআই তিনি যদি মনে করেন তাহলে যে কোনো ব্যক্তির মোবাইল ডিভাইস কিংবা কম্পিউটার ডিভাইস অথবা যে কোনো অফিসে ঢুকে যেতে পারবেন, তিনি যেটা জব্দ করতে পারবেন এবং তিনি মনে করলেই কোনো পরোয়ানা ছাড়া যে কাউকে গ্রেফতার করতে পারবে। এরকম একটা ব্ল্যাঙ্কেট ল আপনি, এটা কিন্তু আমি বলবো যে একটা সংকটের জায়গা তৈরি করে। এবং যেই সরকার, এই বর্তমান সরকার 2009 সালে তথ্য অধিকার আইন পাশ করেছে, অর্থাৎ জনগণকে তথ্যের অধিকার দিয়েছে, সেই সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে 1923 সালের অর্থাৎ 100 বছর আগের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে ফেরত এনেছে। তার অর্থ হলো আপনি কতটা কন্ট্রাডিক্টরি করেছেন। এবং শুধু তাই না, একই দিনে পাশ হওয়া সড়ক পরিবহন আইনে কাউকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়, সে আইনে আছে, তাহলে 5 বছরের কারাদণ্ড, অথচ একজন সাংবাদিক শুধু সরকারি অফিসের ছবি তোলার জন্য যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। তাহলে আপনি বুঝতে পারছেন কোন জায়গাটা এই আইনটাকে নিয়ে যাওয়া হয়েছে। এটাকেই আমরা বলি যে এই আইনের অধীনে গত বছরের দিকে যদি তাকান তাহলে 42 জন সাংবাদিকের বিরুদ্ধে 75টি মামলা হয়েছে, 32 জন গ্রেফতার হয়েছে। সুতরাং আমাদের আশঙ্কা যেটি ছিল যে আইনের প্রয়োগটাই শেষ পর্যন্ত অপপ্রয়োগ হয়ে দাঁড়াবে, সেটাই কিন্তু হয়েছে। আমরা দুটো জায়গায় দৃষ্টান্ত স্থাপন করতে চাই। একটা হলো আমার পাশে সাবেক আইজিপি মহোদয় আছেন, তিনি ব্যক্তি হিসেবে লিখিত এবং মৌখিক আদেশ দিয়েছিলেন এবং আমরা যখনই তার সাহায্য চেয়েছি আমরা পেয়েছি। তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে তদন্ত ছাড়া কোনো গ্রেফতার হবে না। এইটাই কিন্তু এই আইনের সবচেয়ে বড় ধারা। আইসিটি অ্যাক্টের 57 ধারা যেটি ছিল যে কোর্ট পর্যন্ত যাওয়া যেত, এই আইনে কিন্তু একজন এসআই যে কোনো কিছু করে ফেলতে পারবে। কিন্তু সেটার চেয়ে বড় কথা মোশতাকের মৃত্যু এবং একই সাথে অন্যান্য কেসগুলো যদি আমরা ধরি, তাহলে এখানে 3 জন আলোচক আছেন এবং আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই আইন কারা, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, তারা তাদের গোষ্ঠী এবং ব্যক্তির সাথে ব্যবহার করছে, এই পরিসংখ্যানটা সরকারকে নিতে হবে। সরকার কিন্তু খুবই অল্প 2-1টা মামলা করেছে। তাহলে ব্যক্তি কারা, গোষ্ঠী কারা, কারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে? এমনও হয়েছে রেবের ব্রিফিংয়ের নিউজ করার কারণে প্রান্তিক পর্যায়ের সাংবাদিক অ্যারেস্ট হয়েছে। তাহলে সাংবাদিকের দোষটা কোথায়? রেবের ব্রিফিং আয়োজন করেছে, সেই নিউজ করার কারণে কিন্তু সাংবাদিক গ্রেপ্তার হয়েছে। ত্রাণ চুরি, চাল চুরি, তেল চুরির ঘটনা, 10 টাকার চালের ঘটনার, যেটা সরকার প্রদত্ত সবচেয়ে জনবান্ধব কর্মসূচি, সেখানকার কোনো অনিয়ম রিপোর্ট করার কারণে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সুতরাং এখানে ব্যক্তি বা কিংবা গোষ্ঠী কারা এই আইনের সুযোগ নিয়ে সরকারকে বিব্রত করছে, সরকারের এই পরিসংখ্যানটা নেওয়া কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে। আমি মনে করি যে এই আইনের 59 ধারায় একটি ধারা আছে যেখানে বলা হয়েছে এই আইনের যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে তাহলে সরকার সেখানে ব্যাখ্যা দিতে পারে। আজকে 2.5 বছর পরে আমার কাছে মনে হয়েছে এই জায়গায় একটা ব্যাখ্যার প্রয়োজন আছে। একই সাথে তদন্ত ছাড়া মামলা, মামলা ছাড়া গ্রেফতার, দুটোই কিন্তু খুব প্রয়োজন। সবচেয়ে বড় কথা যে
কে জামিন পাবে কে জামিন পাবে না এটা কিন্তু নির্ধারিত নয় এই জায়গায়। ফলে মোশতাক 6 বার আবেদন করেও জামিন পান নাই, কিন্তু অনেক দাগী আসামি কিন্তু অন্য মামলায় তারা কিন্তু জামিন পেয়ে গেছেন। এইটাকে কিন্তু, এবং গত বছর যে 457টা কেস হয়েছে তার মধ্যে 16% হলো এই আইনের অধীনে। আপনাকে একটা শেষ কথা বলি, স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছে, পৌরসভা নির্বাচন, এখানে আপনি দেখবেন বিরোধী দল তো নাই বললেই চলে, সরকারি দল আছে, সরকারের বিরোধী দল আছে, বিদ্রোহী দল আছে। 165টা মামলা হয়েছে শুধু এক অন্যের বিরুদ্ধে ফেসবুকে লেখার কারণে, এবং এরা সবাই কিন্তু সরকারি দল কোনো না কোনোভাবে। সুতরাং এই আইনটাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যে অপপ্রয়োগ করছে এবং তারা যে এর সুযোগ নিচ্ছে এবং শেষ পর্যন্ত সরকার নিজে বিব্রত হচ্ছে, এটা কি সরকার বুঝতে পারছে? সুতরাং আইনমন্ত্রী যে পর্যালোচনার কথা বলেছেন আমরা এটাকে স্বাগত জানাই, যদিও তিনি আমাদের তখনকার কোনো আলোচনায় গ্রহণ করেন নাই, এবং তিনি বলেছিলেন সাংবাদিকদের বিরুদ্ধে কিছু হবে না, তিনি মামলা লড়বেন। বরং আমি বলবো ব্যক্তি বিশেষ যে একটা বিশেষ ভূমিকা রাখতে পারে, সেইটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো আইজিপি মহোদয় যেটা করেছিলেন, শহীদুল হক জয়েন্ট ছিলেন। সুতরাং পরবর্তীতে আমরা কিন্তু এটা দেখি নাই। একজন এসআই এর মনে হইলো পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে। বাংলাদেশের মানবাধিকারটা এই জায়গায় গেছে, স্বাধীনতার 50 বছরে এখানে আইনের যেটা আমাদের মেজর এক সিআরপিসি লেখা আছে, যেই অপরাধগুলি কগনিজেবল অফেন্স, সেই কগনিজেবল অফেন্স পুলিশ উইথআউট ওয়ারেন্ট গ্রেফতার করতে পারে, সার্চ করতে পারবে। কাজে এই আইনটা এত লেন্দি করছে, বিভিন্ন দেশের আইন টাইন দেখে ঘেটে ঘুটে করছে, তো কাট পেস্ট অনেক সময় করছে, এগুলো দেখা দরকার ছিল না, এগুলো লিখে আরো কনফিউশন করছে। এটা কগনিজেবল অফেন্স লিখে দিলি হয়, আইনমন্ত্রী যে আইন বলেছেন খালি কগনিজেবল অফেন্স লিখে দিলি হয়, ধরতে পারবে, শাস্তি করতে পারবে, এগুলো দরকার ছিল। কথাটাও সেখানে নাই, এবং কোর্টের কাছে রিড্রেস করার জায়গা রাখে সব করে না, কয়েকটা অপরাধ কগনিজেবল কোর্টের কাছে, আমরা আদালতের কাছে। আমি মনে করি শেষ কথা বলতে চাই 30 সেকেন্ডে, সেটা হলো তদন্ত ছাড়া মামলা ছাড়া গ্রেফতার। শুধু এইটুকু এনশিওর করতে পারলে আমি মনে করি যে আইনের একটা বড় পরিবর্তন বললো কোন ব্যক্তি মহলের স্বার্থে কিন্তু অনেক গভর্নমেন্টের স্বার্থ এবং রাষ্ট্রের কোনো স্বার্থ নেই, ব্যক্তি মহলের স্বার্থে কিন্তু অনেক মামলা হয়েছে। সেটা হলো সেই জায়গাটিতে নজর দেওয়ার কথা। একজন সিনিয়র আইনজীবী আছেন, তার কাছ থেকে শুনি। আমরা তো জানি যে একটি আইন যখন হয় এটি ট্রায়াল অ্যান্ড এরর বা পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যায়। তো এখন যখন অ্যাবিউজ এবং মিসইউজের কথা হচ্ছে, অ্যাবিউজ হলে, মিসইউজ হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? যেহেতু পর্যালোচনার কথা বলছেন আইনমন্ত্রী, আমরা যদি পরামর্শের জায়গা থেকে বা যা করণীয় সেই জায়গা থেকে বলি, কি বলবেন? ধন্যবাদ। আমি একটু বিস্তারিত শুনতে চাই। আজকে মার্চ মাস, আমরা যেটা উত্তাল মার্চ বলি বা অগ্নিঝরা মার্চ, জি, বঙ্গবন্ধুর কথা বলতেই হয়। জি বলুন। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তার কোনো আলোচনা জি হয় না। উনি 31শে জুলাই 1966 সনে একটা বক্তব্য দিয়েছিলেন, তাতে বলেছেন, পাকিস্তানের 19 বছরে যা দেখলাম তা ভাবতেও শিহরিয়া উঠতে হয়। যেই ক্ষমতায় আসে সেই মনে করে সে একলাই দেশের কথা চিন্তা করে, আর সকলেই রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, আরও কত কি। মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে বন্দি রেখে অনেক দেশনেতাকে শেষ করে দিয়েছে, তাদের স্বাস্থ্য নষ্ট করে দিয়েছে, সংসার ধ্বংস হয়ে গেছে। আর কতকাল এই অত্যাচার চলবে কেই বা জানে। তাই তো স্বাধীনতা, এই তো মানবাধিকার। সেই কথাগুলো তো এখন এই সময়ে তো আমার কাছে বিরাট মূল্য দিচ্ছে। ডিজিটাল অ্যাক্ট 2018, আমি তো মনে করি এটা কালাকানুন। পাকিস্তানের 24 বছর বিভিন্ন কালাকানুনের বিরুদ্ধে আমাদের ছাত্র জীবনেও আমরা লড়াই সংগ্রাম করেছি, এবং অনেক কালাকানুন আমরা বাতিল করেছি। বঙ্গবন্ধু তখনই তো বাংলাদেশ হওয়ার পর সাথে সাথে বলা হয়েছে যে পাকিস্তান আমলে যেসব আইনগুলো কালাকানুন হিসাবে চিহ্নিত হয়েছে বাংলাদেশে সেই আইনগুলো প্রযোজ্য হবে না, এবং একইভাবে আমরা অনেক কালাকানুন বাতিল করে দিয়েছি। তো সেই যাই হোক, আজকে ডিজিটাল সিকিউরিটি একটা যে ভয়াবহ রূপ আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আপনি এই কোনো ফলপ্রসূ কিছু করতে পারবে না। সরকার বিচ্ছিন্ন হয়ে যাবে, সাংবাদিক ভাইদের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আর আমাদের কোর্টগুলো এমন হয়েছে, কাকে জামিন দেবে না সেগুলো বুঝে কোনো জায়গায় নির্দেশনা থাকে। কাজলকে কত কষ্ট দিল সাংবাদিক কাজল, সিনিয়র, তারে নিয়ে বর্ডারে ফেলে রেখে আসলো, তার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়ে রাখলো। কিশোর কতবার মুখ দেওয়ার পরে জামিনটা হলো,
কিন্তু মোস্তাকের জামিন হলো, যেটা ইশতাক ভাই বলেছেন, এটা খুবই দুঃখজনক। এবং দেখেন এখানে আমরা মুখে বলছি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করি ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলি, কিন্তু আপনি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই তো আপনাকে এইসব ইয়েতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতির, এমনকি এমপি বা এই ইয়েতে মন্ত্রীদের সম্পর্কেও যদি আপনি কিছু লেখেন বা কোনো বক্তব্য দেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, তারপরে তো ডিজিটাল একটা আপনাকে ঢুকাই দেওয়া হচ্ছে মাসের পর মাস। এবং কয়েকটা ঘটনা তো আমরা জানি, কোনো আমি সেই জন্যই জানতে চাচ্ছিলাম, যেহেতু আইনমন্ত্রী বলছেন, এমপি সাহেব না আমাদের আইনমন্ত্রী অনেক কথাই বলেন, উনি তো বলেছেন এই আইনগুলো কিভাবে পাস হয়। জি, 4 মিনিটও লাগে না, আমরা কেউ পরেও দেখে না। এতটা নৈরাশ্যবাদী কেন হব দাদা? যখন বলছেন যে তিনি পর্যালোচনা করবেন, কোন জায়গাটিতে মনোযোগ দেওয়া দরকার, কি কি পরিবর্তন করা দরকার পর্যালোচনা করে একজন সিনিয়র আইনজীবী হিসেবে যদি আপনি ওনার কথা তো 2 পয়সার মূল্য নাই। কারণ আইসিটি অ্যাক্টের ওনারা যে সংশোধনীগুলো দিয়েছিল, আমরা তো খুবই খুশি হয়েছিলাম যে যাক, অন্তত আমরা যেটা পানি নাই আইনজীবীরা, সাংবাদিক ভাইয়েরা সেটা বের করে আনবে। তো উনি তো আজকে হতাশার কথা বললেন। আমরা কেমনে ওনার উপর, উনি তো অনেক সময় বলেন যে আমার নলেজে নাই, অথচ আইন মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হয়, উনি নিজেই বলতে আমি তো জানি না এটা কবে আসলো। এগুলো রিসেন্ট ঘটনা, আপনারা জানেন। সুতরাং আমাদের মন্ত্রী সাহেবরা কি বলেন সেটার উপর এত আস্থা রাখার তো অবস্থা নাই। এই ধরনের আইনমন্ত্রীর কথা বলছি না। আপনাদের কালা কানুন বলেন, এটা কেমনে কালো আইন, এটা কোন কারণে কালো? এর পরও বলেন কালো আইন না, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেটা কাল কারণে সাংঘর্ষিক তো বটে। কোথায় দেখেন এটা আইন, কোথায় আছে? আপনি যেভাবে যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, ইনকনসিস্টেন্ট হয়, এই আইন এমনি বাতিল হয়ে যায়। যেমন আপনি হাইকোর্ট জানেন, তাহলে হাইকোর্টে বলেন, একটা পয়েন্টে বলেন এইটা সংবিধানের সাথে, মৌলিক অধিকারের সাথে, ফান্ডামেন্টাল রাইটের সাথে, এইটা বলেন। আপনারা স্পেশাল পাওয়ার টু কালো কানুন বলেন, এটা আসলে কালো কানুন, এটা উইথিন দ্য পারভিউ অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের বাইরে নাই। আপনি কনস্টিটিউশন 39 দেখেন, কনস্টিটিউশন 34 দেখেন। কাজে আপনি যদি এটা মনে করেন কালা কানুন, আপনি হাইকোর্টে একটা পিটিশন দেন, পিটিশন করেন, সেটা হলো এই আইনের অধীনে আমরা আজকেই একটা হিসাব পেয়েছি যে দিনটা চলে 82% অফেন্স হচ্ছে মেয়েদের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে। এই আইনটা না থাকলে কি পরিমাণ হতে পারতো। আরেকটা হলো আফসান চৌধুরীর কথা আপনারা জানেন, গবেষক এবং সাংবাদিক, তিনি কিন্তু এই সরকারের পন্থী না। তিনি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন এই আইন না থাকলে তিনি বাঁচতে পারতেন না, কারণ তার বিরুদ্ধে জঙ্গি সমর্থক লোকজন যেভাবে বিষোদ্গার করেছে। সুতরাং ডিজিটাল প্ল্যাটফর্ম যখন আছে, ডিজিটাল আইনের বাস্তবতা আছে, কিন্তু এই আইনটা কতটা বিরুদ্ধমতকে প্রশ্নবিদ্ধ করছে। সবচেয়ে বড় কথা, যারা প্রতিনিয়ত ইউটিউবে, ফেসবুকে বঙ্গবন্ধুকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, নারীর প্রগতিকে, বাংলাদেশের ইতিহাসকে, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে না, হচ্ছে কিন্তু সাধারণ মানুষ, ফেসবুকার এবং তাদের একটা বড় অংশ হলো মুক্তিযুদ্ধ পন্থী। আমরা যদি এইভাবে করি, যে প্রথম কথা হচ্ছে আইনের শাসনের কথা তো বলি, আছে কি নাই আমি সে আলোচনায় পড়ে যাচ্ছি। তাহলে টাইম টু টাইম আপনার কতগুলো আইন লাগবে, এ তো ঠিক। যেটা ধরেন সর্বশেষ আলোচনা হয়েছে যে এই ডিজিটাল এই প্রযুক্তি ব্যবহার করে তার অপব্যবহার যদি বলেন, যেটা হচ্ছে তার মধ্যে এখানে কতগুলো কথা হয়েছে, নারী শিশুদের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের প্রশ্ন, আপনাদের ধর্মকে প্রশ্ন, সামগ্রিকতা, স্বাধীনতা, জঙ্গিবাদ, এমনকি ব্যক্তি আক্রমণের ক্ষেত্রে আমি বলবো তার জন্য একটা আইন দরকার। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমার মনে হয় কেউ করছে না। এবার আসেন, তাহলে এই পাল্টা রাখেন, তাহলে আমার ওই রকম একটা আইন হইতে হবে। এবার আসি, আমার মনে হয় যে আমি ইশতিয়াক রেজা ভাইয়ের প্রথম পার্টের আলোচনাটা সম্পূর্ণ একটু বিবেচনা যদি এখানে দর্শকরাও করে, তাহলে কিন্তু বোঝা যাবে যে 2006 সালে যে আইনটা ছিল তার 57 ধারার বিরুদ্ধে সবাই মিলে আমরা কথা বলেছিলাম যে এইটাকে অবশ্যই পাল্টাতে হবে। এবং কি হয়েছে, উনি বলেছেন এটা বিস্তৃত করে ওইটাই করা হয়েছে। তাহলে এখন আইনের যেটা হচ্ছে, এটা কি অপপ্রয়োগ বলবেন? আমি বলবো যে অপপ্রয়োগ না। ওই যে এসআইয়ের ক্ষমতা বললো, আমি বলছি আবার ওই ওনার বক্তৃতায় চলে যান, যে যেটা হচ্ছে আইনে যা আছে সেটারই তো প্রয়োগ হচ্ছে। প্রথম কথা, তাহলে আগে আসেন, আগে কিন্তু বলেছে আইন একটা দরকার। তাহলে এই যে প্রয়োগগুলো হচ্ছে কেন? সহজ কথা, আইনে আছে বলেই। এবং সরকার শুনেছে কি শোনে নাই, আজকে ইশতিয়াক রেজার কথা শোনে, আর যে উনিও রেফার করেছেন যে সম্পাদক পরিষদ
তাদের কারণে বিজ্ঞাপন দিয়ে পত্রিকায় যে বিস্তারিত বলেছিল একেবারেই শোনা হয় নাই। তাহলে এই বিবেচনা যদি করি তাহলে এই আইনটা প্রকারান্তরে এখন একটা কালো আইন হিসাবেই পরিণত হয়েছে, কিন্তু আইন কিন্তু দরকার। তাহলে আপনাকে করতে হবে কি, খালি ওই কথায় মিষ্টি কথায় চিড়ে বুঝবে না। আমাকে যদি বলেন পরিষ্কার বক্তব্য, কারণ আমরা এই দেখছি, এই যে দেখছেন খুলনাতে রুহুল আমিন পাটকল নিয়ে আন্দোলন করে, তাকে এই আইনে গ্রেফতার করা হয়েছে। আমাদের এখানে কি বলে যে ওই এটা তো আইনের দোষ না রে ভাই। শেষ করি এটা আপনার ব্যাপার না, এটা আপনার ব্যাপার। আমি আবার সরি, আমি এটা ঢুকতে চাচ্ছিলাম না, যেমন ধরেন তবু একটু মানে ফুটনোট হিসাবে বলি, রেজা ভাই যেটা উনিও সাক্ষী দিলেন, আপনিও বললেন, আমরাও জানি, আপনি বলেছেন এটা করা যাবে না, আমি তো বলবো এটা একটা ব্যতিক্রম, কিন্তু ওটা তো এই নেই আপনাকে এসআই কে ক্ষমতা দিয়েছে, সুতরাং ওটা তাহলে আইনকেই ধরতে হবে, আপনারটা বরঞ্চ ব্যতিক্রম না, ওইটাকে আমি ধরবো না। শেষ করি ভাই, আমার আসল কথাটা শেষ করি। এখন ধরুন খুলনাতে ওইটাকে অ্যারেস্ট করা হলো, এইখানে ঠিক আছে পুলিশ ছাত্র ইউনিয়ন কর্মী আমার কমরেডদেরকে গ্রেপ্তার করেছে, সেটা এই আইনে না, তাদের মিছিলের ব্যাপারে সেটা আমি ওটা ধরছি না যে ওইটা আছে। তাহলে দেখেন ওইখানে যে রুহুলকে গ্রেপ্তার করছে আজকে খবর নেন, ওই যে ইচ্ছা যে কথা বলেছেন। তাহলে প্রথমত হচ্ছে যে আমার আইন একটা লাগবে, কিন্তু যে আইনের নামে যেটা আমরা করলাম এই আইনটা এখন প্রকারান্তরে একটা কালো আইন হয়েছে। সুতরাং শুধুমাত্র আমি বলি ওই পর্যালোচনার কথা বলে এটার আসলে কিছু হবে না, এই আইনকে খোল নলছে পর্যালোচনায় আপনারা তো অংশ নিচ্ছেন না, না কেন নেব না, সমালোচনাটা যেভাবে করছেন পরামর্শটা বলুন ওই যে কি করতে হবে আর দরকার আছে। ওই যে বললাম, আপনি তো এখন আমি ধরেন অন্য কথা বাদ দিলাম, সম্পাদক পরিষদ যে কথাগুলো বলেছিল সেই জায়গাটা করলেই হয়। আর শেষ কথা একটু বলি, এইখানে আমরা দেখি আমাদের বিবেচনায়, হ্যাঁ এখন এই কথা বললে এই যে শহীদুল ভাই বলবেন যে কোর্টে যান, কোর্ট বলবে, এখন কোর্টে সবকিছু যে সমাধান করার অ্যাটিটিউডটা একজন পলিটিক্যাল কর্মী হিসাবে আমি কারেক্ট মনে করি না। কেন? সে ব্যাখ্যা শুনতে চাইলে সময় দেবে না, আমি সে জায়গায় যাচ্ছি না। আপনি দেখেন আমার সংবিধানে যে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সেই জায়গার যে কথাগুলো বলা হয়েছে এই আইনের সাথে দেখলে তার সংঘর্ষিকটা আমরা দেখি। এখন হয়তো আপনি আপনার চোখে বলছেন যে কোর্ট ডিসিশন দেবে, আমি আমার চোখে দেখছি যে না, এটা কোর্ট ডিসিশন দেওয়ার জরুরি না, এইটাই দেখা যাচ্ছে, এবং তার সম্প্রতিকালে তার ভূমিকাই যথেষ্ট দেখাই বোঝা যায়। এবং আপনি ওই যে বলছেন, যেমন এই পর্যালোচনা হঠাৎ করে মনে হলো বলে বলি, উনি বলছেন ওই সময় কেন ইশতিয়াক রেজা ভাইরা তৎকালীন তথ্যমন্ত্রী, সম্ভবত ইনু ভাই ছিলেন, ওনার সাথে একাধিক বৈঠক করেছেন না, উনি যখন পাশ হয়, যদি আমি ভুল না করে থাকি, বলছে তাতে কি হয়েছে, পাশ হলেও আমরা দেখতে পারবো, এই তো। সুতরাং ওই কথা দিয়ে কিছু হবে না, আগে আমাকে বুঝতে হবে যে প্রয়োগের মধ্য দিয়ে এই আইনের কি আইন হিসাবে সামনে জনগণ, আমি সেইটাকে পরিষ্কার ভাষায় করতে হবে, যেইটা করেই খোলনলচে পাল্টে আপনি ওই যে কথাগুলো বললাম, যে সংকট দূর করা। নিশ্চয়ই আমার স্বাধীনতার বিরুদ্ধে কোনো কথা আমি অ্যাগ্রি করবো না, নিশ্চয়ই আমি নারী শিশু ক্ষেত্রে যেটা ঘটছে এটা আমি অ্যাগ্রি করবো না, নিশ্চয়ই এইটাকে ক্রাইমকে ব্যবহার করে আমি এই যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকর অন্য জায়গায় আমি অ্যাগ্রি করবো না, সেই জায়গায় যা যা করার এটা করতে হবে। কিন্তু আপনি কিন্তু এই আইনে যেভাবে অবাধ ক্ষমতা দিয়ে যে কাজটা করা হয়েছে, এইটা থাকলে অপব্যবহার হবে না, ওটাকে বলি পর্যালোচনা দিয়ে হবে না, প্রথমে এটাকে নো করে দিতে হবে যে এই আইন বাতিল করলাম, আমি নতুন করেই এই আইনটা করছি। আমি একটু বলি, বাতিল করাই কি বাতিল এই মুহূর্তে কন্টেক্সচুয়ালি রাইট হবে না, বরং পর্যালোচনাটাই রাইট হবে। আমি মনে করি যে জামিনযোগ্য ধারা প্রবর্তন করতে হবে, এবং যেটা হলো মামলা না হলে গ্রেফতার করা যাবে না, তদন্ত ছাড়া মামলা হবে না, এই জায়গাটাই। একটা দেখেন, এই যে মোস্তাকের কেসটাই যদি ধরেন, 60 দিনের মধ্যে আপনাকে অভিযোগপত্র দাখিল করতে হবে বলা হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আরো 15 দিন সময় দিল, 75 দিন, ওরা তো আটক থাকলো 10 মাস। 10 মাস সেই না, এখানে আদালত জামিন দিতে হবে 6 বার, লিখে রাখেন। তার অর্থ হলো আইনের, যেটাকে আমরা বলি আইনের ভাষায়, আপনার কাছে ব্যাখ্যাটা নিব, যেটা হলো আইনের ভাষায় যেটাকে বলে রিড্রেস। তাহলে রিড্রেসটা কোথায়? এইটা হলো গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে রিড্রেসের জায়গা যদি আপনি যে গ্রে করে ফেলেছেন, উদাসীন করে ফেলেছেন, মানে আপনি একটা ধূসর জায়গায় নিয়ে গেছেন, সুতরাং আপনাকে এই জায়গাগুলো পিন পয়েন্ট করতে হবে। 14টা ধারা অজামিনযোগ্য থাকতে পারে না, 42 এবং 43 ধারাটাকে স্পষ্ট করতে হবে, একজন পুলিশ অফিসারের মনে হলে এটা করতে পারবে না। আর 32 ধারার মধ্যে যে 57 ধারাকে নিয়ে আসছেন, এটাকে কিন্তু আপনাকে, আমি তো সেই কথাটাই বলছিলাম, আমার দুজন সম্মানিত অতিথির কাছে এটাই জানতে চাচ্ছিলাম যে অতীতে একজন মন্ত্রী কথা রাখেননি বলে যে এখন রাখবেন না, আমি এতটা নৈরাশ্যবাদের জায়গায় যাব কিনা, বা আমরা এমন কোনো পরামর্শ দেব কিনা, বলতে চেষ্টা করব কিনা যে এই করলে এটিকে যদি কালো আইন বলা হয় বা খারাপ আইন বলা হয়, যেটি যে কয়েকটি পয়েন্ট আপনি বললেন যে জামিনের বিষয়টি এবং তদন্ত এবং গ্রেফতারের বিষয়টি, এই জায়গাগুলোতে যদি সুস্পষ্টভাবে পরামর্শ না দিয়ে আমি যদি ত্রুটি খুঁজতে থাকি, তাহলে কি সমাধানের পথ বেরোবে কিনা? আপনার কি মনে হয়? না, আমাকে এই আইনের ভিতরে রিড্রেস খুঁজতে হবে, জি, এবং এই রিড্রেসের খোঁজার রাস্তা হলো আপনি কোথায় কোথায় এই আইনের মধ্যে সংকট আছে,
বলে না ট্রায়াল এন্ড এরর, এরর যদি বেশি হয় তাহলে আপনাকে কিন্তু এররের সংশোধনটা খুঁজতে হবে। এই আইনে এরর বেশি হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি এরর বেশি হয়, কিংবা আমি আগেও বলেছি, ব্যক্তি এবং গোষ্ঠী যদি আইনের সুযোগ নেয়, সেই সুযোগটা বন্ধ আমরা একটা বৈশ্বিক কোনো রেফারেন্স খুঁজে দেখতে পারি কিনা, বা ভারতের আইসিটি একটা কিন্তু কপি করা হয়েছিল 2006 সালের আইন। এখানে অনেক আছে, এটার মধ্যে ভারতে অনেক কিছু আছে। ভারতের আইন। ভারতও তো নিজের একটা আমাদের যে অবস্থা, ভারতও কিন্তু সেই অবস্থা। জি জি প্লিজ। না, এখন ওই যে প্রিন্স ভাই যেটা বললেন, তার বাক স্বাধীনতা, মত প্রকাশ স্বাধীনতা, এটা তো 39 লেখাই আছে, সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। ছয়টা সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন, কিন্তু সেটা সেটার সাথে বলা হচ্ছে যে তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। অবশ্যই সাংঘর্ষিক। হ্যাঁ, অফকোর্স। তাহলে অবশ্যই সাংঘর্ষিক। অবশ্যই। না, তথ্য অধিকারের কিছু কিছু ধারা আছে যে এইগুলি দেওয়া যাবে না। জি। সিকিউরিটি পয়েন্ট, ইনভেস্টিগেশন ব্যাপারে, হ্যাঁ, কতগুলো এইগুলির ব্যাপারে তথ্য দেওয়া যাবে না। যে সরকার তথ্য অধিকার আইন করেছে তারা কি করে তথ্য অধিকার আইনে স্পষ্ট করে আছে, অন্য যে কোনো আইন তথ্য প্রকাশে বাধা দিলে এই আইন প্রিভেইল করবে। অন্য আইনে বাধা থাকুক না কেন? যাই থাকুক, তাহলে আপনি 1923 সালের আইন ফেরত আনেন কি করে? শাস্তির বিধানটি তো মৌলনীতির সঙ্গে যেটা বললো, এই আইনটাকে বাতিল করার চিন্তা করার কোনো সুযোগ নেই। আপনি 23 সালের এটাকে অ্যামেন্ডমেন্ট করা, বা যাতে এবিউজটা না হয়, এবিউজদের যে সমস্ত এভিনিউগুলো আছে এগুলি বন্ধ করা, নীতিমালা করা, এবং এবিউজ করলে তাদের জন্য জবাবদিহিতা আনা, এই ব্যবস্থা করলেই হবে। আমি তাই মনে করি। তদারকি যেটা, সেটা এখানে শুধুমাত্র সাব ইন্সপেক্টর দোষী হবে, তার উপরে যে আছে ওসি আছে, এসপি আছে, তারা তো সুপারভিশন করবে, তাদেরও দায়িত্ব দাঁড়াতে হবে, তোমরা দেখো না কেন, সেজন্য এনশিওর করতে হবে। এনশিওর করতে, তাদের দায়িত্ব তো এটা, যাতে এবিউজ না হয়। সেইগুলি, যেগুলি ফলো আছে ওগুলিকে বন্ধ করে এটাকে সংশোধন কিছু করা যাবে, কিন্তু বাতিল করা কোনো প্রশ্ন হয় না। বাতিল করলে দেশে একটু মেসাকার হয়ে যাবে একেবারে, সাইবার ওয়ারে আমরা একেবারে রিপিট খাই। একটা মডেল রাষ্ট্রের কথা আমাদের সামনে বলতেছেন আর কি। এখানে কি আইনের শাসন নিরপেক্ষভাবে আইন কি প্রয়োগ হচ্ছে? তো আপনি এদের হাতে যদি এইসব আইনগুলো তুলে দেন, এগুলো অপপ্রয়োগ হবে। উনি বলেছেন যে অপপ্রয়োগ হচ্ছে, হওয়ার যথেষ্ট সুযোগ আছে। এইটা দেখভাল করবে কি? আমি তো বলছি ব্যবস্থা করতে হবে, ওইটা ব্যবস্থা চাই। আমরা তো মনিটরিং করার সিস্টেম নাই, সবাই তো গা ভাসিয়ে দিয়েছে। ওইটাকে বাদ দেন, এখন সবাই গা ভাসিয়ে দিয়েছে, যাতে চলে চলুক। বাদ দিয়ে বলবেন না এটা কিন্তু করলাম, সেটা আমরা এই দেখতে চাই। আলোচনাটি আপনাদের দুজনকেই আমি করতে অনুরোধ করব, যেটি সৈয়দ ইশতিয়াক রেজা বলেছেন যে এই আইনের ভয়ের কারণে নারী, শিশু সহ অন্যান্য জায়গায় যেই ধরনের অপরাধ অনেক পরিমাণে বেশি হতে পারতো সেটি কম হচ্ছে, এটিকেও তো এটা কম হচ্ছে কি বললেন? প্রত্যেক মাসে এতগুলো ধর্ষণ, মহাধর্ষণ, এত ঘটনা ঘটে যাচ্ছে। আপনাকে আমি বলতে পারি 82% নারী এই আইনের সাহায্য নিচ্ছে। ওনাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে। না, নিশ্চয়ই। আমি বলছি আপনি শুধু আইন প্রয়োগ করলেই অপরাধ, মানে আইন করলেই যে অপরাধ কমে যাবে এটা ঠিক না আর কি। আমাদের সমাজ ব্যবস্থাটাই অনেক পেছনের দিকে চলে গেছে যেসব ঘটনা ঘটছে। তো এগুলোকে আপনি এই ধরনের আইন দিয়ে তো কত, ওনারা তো শুরু করেছিল ক্রস ফায়ার দিয়ে। হ্যাঁ, তো ক্রস ফায়ার দিয়ে কি অপরাধ হয়েছে? আমি তো জানি না, যে উনি হয়তো ভালো করতে পারবেন। তারপরে মাদকের বিরুদ্ধে ক্রস ফায়ার করলেন, 500 লোকটা মারা ফেললেন, তাতে কি মাদকের সমাধান না? না না, আপনারা তো এগুলো প্রয়োগ করেছেন, এক এক সময় এক এক ট্রায়াল বেসিসে যাচ্ছে। আমি কিছু একটা কথা বলি, যেমন পোল্যান্ড একটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ, কিন্তু এখন আগে সোভিয়েত ব্লকে ছিল। সেই পোল্যান্ডে কিন্তু 57% মৃত্যু হয় ডিজিটাল অ্যাক্ট অপরাধের কারণে। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ কিন্তু, এবং সেখানে জেলের ভিতরে মৃত্যু হয়। এই পরিসংখ্যানগুলোও কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয়। বাংলাদেশের নারীরা, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যে ধরনের একটা ঝুঁকিপূর্ণ জায়গায় থাকে, সেখানে এরকম একটা আইন না থাকলে কিন্তু প্রোটেকশন থাকে। রাজা ভাই, আমার বিশেষ করে খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনি যে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন হচ্ছে, আইনটা তো যারা করছে তার বিরুদ্ধে হচ্ছে না, এটা সেটা হলো বেত্তা। হ্যাঁ, সেটা হলো বেত্তা। বেত্তা তো एग्जांपल না। ফেসবুকের অপরাধ কার বিরুদ্ধে হচ্ছে? যতগুলো ঘটনা বললাম না, উল্টাটা অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে না। না, আমি দেখেন আলোচনার কর্তব্য। প্রথম কথা যে এই ধরনের ঘটনায় শুধু না, যে কোনো মানে আরো দরকার আইন থাকা দরকার, এই নিয়ে তো আমার মনে হয় কেউ আমরা দ্বিমত করি নাই। এবং আরেকটা আলোচনা আসলো, যেটা একটা বড় দাগে বলে হয়তো প্রথমে আমরা করতেও চাই না, আমি খালি পয়েন্টটা তুলতেছি। আপনি একটা যদি আইন ঠিক থাকেও
তার অপপ্রয়োগও যদি সুশাসন না থাকে ঘটে। সে আলোচনা এখন গেলাম না, তাহলে এটা আমি মনে রাখলাম। কিন্তু যদি আইনটার অধিকাংশ জায়গায় হিমসেলফই এরকম হয় যে আইনের অপপ্রয়োগেরই সুযোগ বেশি, তাহলে কি আপনি খেলে ওটা বলবেন? 14টা অজামিনযোগ্য। ওই যে আপনি যেটা বললেন, আমি তো বললাম আপনি এখানে পিন পয়েন্ট করছেন, এই জন্য এটা আমি রিপিট করছি না আর, যে তাহলে কি আপনি এইটা করবেন নাকি পুরো খোল নলচে পাল্টে দেবেন? এখন খোল নলচে পাল্টানোর ক্ষেত্রে দানিশতে একটা যে ভাই আমি যদি বুঝে থাকি বা আপনাদের কথা হচ্ছে যে এইটা পরিবর্তন করলে হবে, হ্যাঁ যদি হয় করেন, মানে দৃষ্টিভঙ্গির মধ্যে আমার কথা বা সুব্রতদা বোধ হয় এরকমের, উনি বলতে পারবেন যে বলছি যে আপনি খোল নলচে পাল্টাতে গেলে আগে বলতে হবে যে এই যে আইনের যে ধারাগুলো যা দেখছি এর মেজরিটি হচ্ছে সংকটপূর্ণ, সুতরাং এটা বাতিল করে আসেন। বাতিল করা মানে কোন আইন থাকবে না, আমার পয়েন্ট থেকে বলছেন যে অবশ্যই আমার এই জায়গা করতে হবে, আমাদের এই জায়গাগুলো যেখানে সেফগার্ডের জায়গা এটা করতে হবে। এখন পরের আলোচনাটা পরে যে আপনি কিছু জায়গায় সেফগার্ড করলেও বাস্তবে কি হবে না হবে সেটা ধরেন পরের পার্ট আলোচনা। কিন্তু আমরা, আমার মনে হয় যেখানে হয়েছে, দেখেন একজন মুস্তাক আহমেদের মৃত্যুর মধ্য দিয়ে দূর থেকে দেখলে বোঝা যাবে হয়তো একজন কিশোরের জামিন হলো, এর বেশি কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এবং দুঃখের সাথে আজকে বলতে হচ্ছে যে আমরা কিন্তু আজকে ওই কথাটাই খালি বলছি যে কি বলে যে অপপ্রয়োগ এটা ঠিক করলে হবে। এবং এই ক্ষেত্রে আমি আবার রেফার করছি আপনাদের কথা, আপনি যেটা করেছিলেন আপনার সময়, বরঞ্চ আপনি যেটা করেছিলেন এটা তো আপনি আইনি করেন নাই, আমাকে যদি অন্যভাবে বেআইনি করেছেন, কিন্তু জনস্বার্থে ওইটাই প্রয়োজন, জনস্বার্থে ওইটাই প্রয়োজন। তাহলে বরঞ্চ ওই আইনে যদি সুযোগ থাকতো তাহলে আপনার জন্য আরো সুবিধা হতো, বা এখন যারা আছেন তাদের জন্য আরো সুবিধা হতো। একটা বাস্তবতার কথা আমি বলতে চাই, একটা বাস্তবতার বলতে চাই, যারা আজকে ডিজিটাল আইনের বিরোধিতা করছে অথবা বাতিল চাচ্ছে, আমরাও বলছি যে ডিজিটাল আইনের সংস্কার প্রয়োজন, তারাই কিন্তু খুশি হয়েছিল অভিজিৎ হত্যায়, তারা রাজীব হত্যায় খুশি হয়েছিল। যারা রাজীব হত্যাকে, অভিজিৎ হত্যাকে, তপনজ্যোতি হত্যাকে সমর্থন করেছিল, তারা আজকে মুশতাকের হত্যায় কিন্তু বিশাল ভেবে বিচলিত। এই রাজনীতিটাও কিন্তু বুঝতে হবে। ওই রাজনীতি নিয়ে আমার কোনো দ্বিমত নেই। ওই জায়গাটাকে আমরা কোনোভাবেই কোন সুযোগে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, নারী নির্যাতন, তাহলে সেই শক্তি যখন অধিকারী, কোনোভাবেই এইটাকে বিকৃতকারী, তারা যাতে সুযোগ না পায় তার জন্য যা যা করার করতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত আমরা। কিন্তু সেই শক্তি যখন মাঠে নেবে বলে ডিজিটাল বাতিল করতে হবে, তার সাথে যখন আপনি সুর মেলান তখন সেই সুর বেশুরু হয়ে যায়। ক্লিয়ার, সেটার সাথে তো হয়। তাহলে আমি আবার দেখবে আপনার এই কথা ধরে বলতে হয় এই সুযোগটা তাহলে করে দিচ্ছে কেন এই সরকার? দরকার তো না এই সুযোগ করে দেওয়ার। আমি তো বললাম যে আপনাদের সাথেই যখন আলোচনা আমার সাথে বলে না, যেমন আমাদের উপস্থাপক হয়তো খুব কি বলে যান্তরিকভাবে প্রত্যাশা করতেছে আমরা পরামর্শ দিলেই শুনবে। আরে ভাই কে শোনে আমাদের কথা? ওনাদের একটা বাধ্য হয়ে মিটিং এ বসছে, দায়িত্বটি তো পালন করবে। শুনতে চাইলে আমরা দুইটা কথাই বলবো, যেমন করতে হবে এটাও করতে হবে, দুইটা কথাই অন্ততপক্ষে আমাদের পার্টি কমিউনিস্ট পার্টির দিক থেকে আমরা দুইটা বলবো যে আইন ওদের বিরুদ্ধে কঠোরতা যার যার জন্য হওয়া দরকার সেটাও করতে হবে, রাজনৈতিক সংগ্রাম সেটা আলোচনা সেটা করতে হবে, আর এইখানে জনগণ যাতে এমন আইন না হয় যে আইনে ওই ধরনের অপপ্রয়োগের সুযোগ থাকে সেই জায়গাটা করতে হবে। এই আইনের 59 ধারাটা যদি একটু দেখেন, সুব্রত দেখেন আছেন, এই আইনের 59 ধারায় কিন্তু একদম পরিষ্কার করে বলা হয়েছে এই আইন প্রয়োগে যখন অস্পষ্টতা দেখা দেবে তখন সরকারকে বিধি প্রয়োগ করে স্পষ্টতা নিশ্চিত করতে হবে। এবং কোথাও যদি আর্টিকেল 39 সংবিধানে কোথাও বাধাগ্রস্ত এই আইনের মাধ্যমে সেটা প্রয়োগ করুক। এত বছর ধরে করুক, এখন যে সমস্যা সৃষ্টি হয়েছে এখন এই চিন্তা করবে। আর এই যে আমি যেমন জামিনযোগ্য এবং কোন অপরাধ নাই যে জামিন অযোগ্য, আমরা অনেক কথা বলছি 59 ধারাটা দেখলামই না। হ্যাঁ জি, আপনি দেখেন একটু পরে শহীদ ভাই এই আলোচনা ইতি টানতে চাই, আপনি সমাধানের চূড়ান্ত শেষ পরামর্শ একটু বলেন। জি, সমাধান হইল যে কটা ধারায় অপপ্রয়োগ করা হচ্ছে যাতে অপপ্রয়োগ না হয় সেই জন্য ওখানে কিছু সংশোধন আনা দরকার এবং কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নেওয়া দরকার। যদি কেউ এবিউজ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটাকে জবাব দিতে থাকতে হবে। আর এটা সুপারভিশনে একটা সিস্টেম তৈরি করতে হবে, শুধুমাত্র থানা সাব ইন্সপেক্টর ওসিপি না ছেড়ে দিয়ে এখানে একটা সুপারভিশন ব্যবস্থা থাকতে হবে। তাহলে এটা আপনি কি শেষ কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই, কারণ এই আইনটি 2018 সনে হয়েছে। এটা যখন হয় তখন তো আমরা কেউ এটা বিরোধিতা করিনি, আমরা সবাই ওয়েলকাম করেছি যে একটা ভালো আইন। হ্যাঁ, কিন্তু বাস্তবতা হচ্ছে 3 বছরের মাথায় অভিজ্ঞতার আলোকে আমরা বলছি এটা কালা কানুন, এটা সরকার
না আমরা বিরোধিতা করেছি। না, বিরোধিতা করা হয়েছে, উনি বলছেন যে একটা আইন দরকার, সেন্সটা বুঝে নেন। তাকে শুধু রাজনীতির জন্য কথা বলতে তো হবে না। না, আমি সিনিয়র না না আইনজীবী। 3 বছর পরে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলছি এই আইনের শুধু অপপ্রয়োগ হচ্ছে না, এটা সরকার বিভিন্নভাবে এটা রাজনৈতিকভাবেও ব্যবহার করছে। এই কারণে বলছি যে এই আসলে সরকার রাজনীতি ব্যবহার করছে না, এটা- এখানে যারা ব্যবহার করছে এরা কিন্তু সরকারের পারপাস সার্ভ করছে না, জি, সরকারের ক্ষতি করছে। আমি সরকারের ইশারা ছাড়া হয়? জি, আমি তাহলে তো অন্য ইশতিয়াক রাজার কাছে যেতে চাই। এই আলোচনাটি আমরা এখানেই শেষ করি। একটু অন্যরকম একটি বিষয়, কিন্তু যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ। কথা, এই জায়গাটিতে একটু আলোচনা করতেই চাই। এটি নিয়ে অনেকদিন ধরে অনেক কথা হচ্ছে। সর্বশেষ যেটি হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয়কে দায়ী করা, শিক্ষা মন্ত্রণালয় থেকে এটিকে বাস্তবতা বিবর্জিত, সুবিবেচনা প্রসূত নয় এমন মন্তব্য বলা, তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা, 45টি অভিযোগের তদন্ত করছে ইউজিসি। সব মিলিয়ে কি হচ্ছে, সংশ্লিষ্ট কারা এটি দেখভাল করবেন? এই জায়গায় এমন নীরবতা কেন? সম্প্রতি আমি একটা লেখা লিখেছি, এভাবে বিশ্ববিদ্যালয় চলে না, আমার লেখার শিরোনাম। আসলে কিন্তু এইভাবে বিশ্ববিদ্যালয় চলে না। যেভাবে বিশ্ববিদ্যালয় চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এই বছর 100 বছর তারা উদযাপন করবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের এখনকার ইস্যু কি? গবেষণায় চর্যাবৃত্তি, পিএইচডিতে চর্যাবৃত্তি, এই জাতীয় ইস্যু। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের এখনকার ইস্যু। বাংলাদেশে এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু 4000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে সারা বিশ্বের আমাদের একটা বিশ্ববিদ্যালয় আসে না। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অর্জন কি? আমরা 52 বলেন, 69 বলেন, 70 বলেন, 71 বলেন, 90 বলেন, আমরা নানা পলিটিক্যাল অর্জনের কথা বলি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক অর্জন কি, অথবা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক অর্জন কি, সেই জায়গাগুলো আমরা যেতে চাই না। আজকে যে জায়গায় আসে বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়িয়েছে, আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া, গবেষণার চর্চা নাই বললেই চলে। সবচেয়ে বড় কথা, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা বহুদিন ধরে ছাত্র রাজনীতি নিয়ে, ছাত্র সহিংসতা নিয়ে নানা কথা বলছি, এগুলো সত্য, কিন্তু শিক্ষকদের যে কদর্য রাজনীতি, সেগুলো নিয়ে কিন্তু আমরা উদাসীন থেকেছি, এবং সেটাই কিন্তু বিশ্ববিদ্যালয়কে কুরে করে গেছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ হলো উপাচার্য, এবং তারা কিন্তু একাডেমিক এবং প্রশাসনিক প্রধান, কিন্তু তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রধান হয়ে দাঁড়িয়েছেন। শুধু তাই না, রাজনীতির মধ্যে বা সরকার দিল রাজনীতির গ্রুপের প্রধান হয়ে দাঁড়িয়েছেন, গ্রুপিং রাজনীতির প্রধান হয়ে দাঁড়িয়েছেন। এবং সেটার একটা জলজিন্ত দৃষ্টান্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি, যেখানে একজন শিক্ষক তিনি বলছেন যে তিনি শিক্ষক রাজনীতির শিকার। আবার অন্যদের বিরুদ্ধেও কিন্তু যিনি মানে চর্যাবৃত্তির যে অভিযুক্ত হচ্ছেন, তিনি অন্যের বিরুদ্ধে সেই অভিযোগের প্রমাণপত্র হাজির করছেন। এবং এখানে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গবেষণার চাইতে, লেখাপড়া করানোর চাইতে, পাঠক্রম দেওয়ার চাইতে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে বাইরের পদ পদবি দখল করার জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে ছাত্ররা শুধু লেখাপড়ায় মানে ভালো পথ চায় তা না, শিক্ষকের মধ্যে একটা চরিত্রগত দিক দেখতে চায়, যেটার মাধ্যমে সে নিজেকে আগামী দিনের জন্য নির্মাণ করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নৈতিকতার দাবিটা কিন্তু অনেক অনেক বেশি প্রশস্ত অন্য যে কোনো মানুষের চাইতে। সেগুলোর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু আজকেই আপনি আলোচনার মধ্যে আনলেন, যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর 96% দিন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন না। তাহলে বিশ্ববিদ্যালয় চলে কি করে? তিনি কেন যান না? তিনি বলছেন তিনি 22 ঘন্টা কাজ করেন। তিনি যদি 22 ঘন্টা কাজ করেন, 2 ঘন্টা করেন, তিনি তো মানুষ নন, আসলে অশরীরী কোনো একটা পদার্থ। এবং তাকে সেখানকার বঙ্গবন্ধু পরিষদ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে, অত্যন্ত হাস্যকর। আরে তিনি তো নিজেই বিশ্ববিদ্যালয়কে বাঞ্ছিত মনে করে না, তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে কে? সুতরাং এই বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপালগঞ্জ, জাতির জনকের জন্মস্থান, তাকে রাতের আধারে পালিয়ে যেতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে এক গাদা দুর্নীতির অভিযোগ, যেই দুর্নীতিগুলো কোনো সাধারণ মানুষ করতে পারে বলে মনে হয় না। 10টা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে যাদের উপাচার্যদের বিরুদ্ধে নৈতিকতার এমন সব স্খলন, যেগুলো মানে কোনো শিক্ষকের কাছে দেখবে কে, দেখভাল কে? এটা দেখভালের এটা দেখভালের দায়িত্ব সরকারের। আমরা 1973 সালের অধ্যাদেশের কথা জানি, যেটা বিশ্ববিদ্যালয়কে একটা সাহিত্য শাসন বঙ্গবন্ধু অত্যন্ত সরল বিশ্বাসে দিয়েছিলেন, কিন্তু জাতির পিতার সেই সরল বিশ্বাসে গরলে পরিণত করেছে। এবং আমি মনে করি
এই বিশ্ববিদ্যালয়গুলো এখন আর বিশ্ব নয় বিদ্যালয়ে পরিণত হয়েছে এবং বিশ্ব বাটপাড়ের বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। একটা আমি শেষ করতে চাই, এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে সরকারের ভাবতে বলে 73-এর অধ্যাদেশ নিয়ে ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কিভাবে নিয়োজিত হয়, সবচেয়ে বড় কথা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, তারা শিক্ষক নিয়োগ হয় নাকি ভোটার নিয়োগ হয়, এইগুলো একটু দেখার বিষয় হচ্ছে। আমরা সমাজের নানা জায়গায় দুর্নীতি, আমরা জানি যে অনিয়ম আমাদেরকে ছেকে ধরেছে। বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন দ্বীপ নয়, তবু নৈতিকতার এক প্রশস্ত দাবি আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে। আমরা সেই জায়গাটায় হেরে যেতে চাই না। জি, নিশ্চয়ই হারতে চাই না। শহীদ ভাই, এই যে শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলছে যে কলিমুল্লাহর বক্তব্য রুচি বিবর্জিত, এটি কি যথেষ্ট? তাদের কিছু করবার আছে কিনা, আপনি কি মনে করেন? না, তাদের তো অবশ্যই করার আছে। ইশতিয়াক ভাই যে কথা বলেন, সবগুলি কথার সাথেই আমি একমত। আসলে যে একটা মোরাল ভ্যালুজের যে একটা অবক্ষয় শিক্ষাক্ষেত্রে, এটা কিন্তু শিক্ষার্থীর মধ্যে যে তিনি বললেন 96% দিন মানে ক্যাম্পাসে উপস্থিত থাকেন না প্রশাসনিক কাজে, সমাজের এই অবক্ষয়টা গণমাধ্যমে অনেক দিন ধরে লেখালেখি হচ্ছে। এই সমাজের এই অবক্ষয়টা শিক্ষকদের মধ্যে যখন এই অবক্ষয়টা আসে, এটা কিন্তু বড় একটা মারাত্মক, জাতির জন্য কিন্তু একটা ভয়াবহ একটা জিনিস। শিক্ষার্থীরা তো তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হবে। এখন যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, এবং দেখা যায় আমি আগেও বলছি, শিক্ষকরা ওই রুলিং পার্টির ছাত্র সংগঠনের সাথে কীভাবে খাতির রাখবে, তাদের মন জোগাইতে হবে, তাদের কথা শুনতে হবে, এইগুলিতে যখন ব্যস্ত থাকে, নিজের ব্যক্তিত্ব, নিজের যে ইমেজ, তার মধ্যে একটা অভিভাবক সেই ধরনের থাকে না। এখানে এই কারণে তারা দুর্বল থাকে, এবং দুর্বল থাকতে গিয়ে তারা কিন্তু নানা রকম অপকর্মের সাথে জড়িয়ে যায়। এখন আমরা যে ডাইরেক্ট প্রশ্ন, যে শিক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিছে, আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয় বসে থাকবে না। ইউনিভার্সিটির যে গ্র্যান্ড কমিশন, তারা তো বলো যে 45টা তদন্ত করে সে তো একটা ফর্মাল ওয়েতে একটা পরিণতি হবে, দেখবে। আপাতত ওই সাংবাদিক সম্মেলনে এগেনস্টে তারা বিবৃতি দিচ্ছে, বাকিটা তারা অবশ্যই দেখবে। এটা ইউজিসি দেখবে। তো ওই ওরা দেখার পরে তারপরে মন্ত্রণালয় আসবে। মন্ত্রণালয় তো অটোনমাস বডি, তাই না? অটোনমাস বডি হাত দিবে না। যখন তারা মন্ত্রণালয় পাঠাবে তখন দেখবে, আমি যেটা মনে করি আর কি। এটা এমনি ছেড়ে দেবে না। জি, প্রিন্স ভাই, আপনাকে আমি কি বলবো, যে এই দুইজন সম্মানিত আলোচক যেটা বললেন, কোনোটার সাথে দ্বিমতের কোনো কারণ নেই। আর এই ঘটনাবলী কিন্তু অনেক পুরনো, আমরা সবাই জানি। জি, জানি। ওই 22 ঘন্টা 24 ঘন্টার উত্তর আমরা দিতে পারি, উনি থাকলেই আমি বলতাম। এই জন্য ওইটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। ঠিক আছে, আমার এখন ধরুন বোঝার জন্য বলি, ইশতিয়াক ভাই একটা দায়িত্ব পালন করেন। উনি আজকের এই আলোচনা সভায় আসছেন, আমাদের বিরতির সময় চা খেলেন, তখন উনি ফাইল সই করে উনি কাগজে বলতে পারেন যে আমি অফিসিয়াল কাজ করছি। ইশতিয়াক ভাইয়ের উপরে রুচির উপরে আমি আর কোনো ব্যাখ্যায় গেলাম না। সেইটা করে ইশতিয়াক ভাইও 24 ঘন্টা বলে দিতে পারে, ঘুমের সময় উনি চিন্তা করছে বলেও দিতে পারে। সেটা আমার কাছে মুখ্য আলোচনা না। মুখ্য আলোচনার জায়গা আপনি দেখেন, আবার দেখেন গণতন্ত্র তো দেশে অদ্ভুত গণতন্ত্র আজকে দেখলাম। উনি যিনি একটা বিশ্ববিদ্যালয়ের, তিনি তার পাশে যাদেরকে নিয়ে বললেন ওইখানকার দায়িত্বপ্রাপ্ত, আবার শিক্ষা মন্ত্রণালয় দেখবেন তার পাশের লোকই বিবৃতি চলে গেল আর কি। দুই জায়গায় তো গণতন্ত্র আছে, গণতন্ত্র নাই কোথায় বলে আবারই। কিন্তু এগুলো হচ্ছে গণতন্ত্র, আইনের শাসন বা সুশাসন বলে না থাকার কারণে যে এতক্ষণ ধরে যে কথাগুলো হলো, শিক্ষক পুরো, আমার তো শহীদুল হক ভাই আরো খুব মানে ভালো ভাষাই বলে দিলেন আর কি, যে কোথায় দৌড়ায় ক্ষমতায়। এখন আগেও আমরা দেখেছি, পুরো এই জায়গা থেকে যদি আমরা পরিবর্তন না করতে পারি, এর সমাধানটা আসলে নাই। এবং সেটা করতে হবে আসলে একটা গণতন্ত্র এবং আইনের শাসনের মধ্য দিয়ে, এবং শিক্ষাকে শিক্ষার জায়গায় রেখে। শিক্ষক যিনি, তিনি শিক্ষকের কাজ করবেন। ভোটার, ওই শব্দটাও হলো ইশতিয়াক ভাই বলেছেন, কত তো কারেক্ট, যে অনেক সময় নিয়োগের মধ্যে শিক্ষক নিয়োগ হয় না, ভোটার নিয়োগ হয়। এবং এই আর ভোটার নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে দল তখন ক্ষমতা থাকে, ওই দলের অফিসে নিচে থাকে, এবং ওই দলের ছাত্র সংগঠনকে দেখেই ইউনিভার্সিটিতে জয়েন করে আগে যেয়ে। এই তো আরেকটা দুর্বলতা হলো যে প্রথম শ্রেণী পেলে শিক্ষক হবে, প্রথম শ্রেণী কে কিভাবে পায় এটা কেনা যায়, সেটা বড় প্রশ্ন না। এখনো তো সেটাও নাই, কিন্তু কোনোভাবে পেয়ে গেলে কিভাবে অন্যদিকে যায় সেটাও জানা কথা। অর্থাৎ পুরো এখন একটা জাতির দেখেন, ছোটবেলায় এখনো বাচ্চা ছেলে মেয়েরা শেখে, আমরাও শিখে এসেছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এবং যারা তার অভিভাবক, তাদের চেহারা যদি এই জায়গায় হয়, চোর বলছে এবং তারও কিছু হচ্ছে না কিন্তু, এবং হ্যাঁ সেটাও চোর বলছে, এবং অবলীলাক্রমে এটা অব্যাহত থাকছে। উপরে যারা আছে তারা দেখে না দেখার ভান করছে, সেটাও কিন্তু ওই কারণ।
সে সরকার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তার দলীয়করণ, তার ভোটার ঠিক রাখার জন্য। মজার সুতরাং বিষয়- দলীয়করণ এবং ভোটার ঠিক থাকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার করতে না পারছি, এর কোনো সমাধান আমরা দেখি একটি না। মজার বিষয় হয়তো আছে আপনাদের সঙ্গে, আমি কখনোই মন্তব্য করি না, আজকে করতে চাই। সেটি হচ্ছে যে অনেক ঘটনা ঘটে, কিন্তু যেহেতু বদ্বীপ এই বাংলাদেশটি, পলি খুব দ্রুতই পড়ে যায় তার উপরে। জি, না না, বিষয়টা হচ্ছে এখন যে ভিসি মহোদয়রা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের এত খুঁটির জোর কেন, এবং ঘটনা ক্লাইম্যাক্সে না ওঠা পর্যন্ত সেটি তো আমরা আলোচনা হ্যাঁ, করছি এতক্ষণ একটা ঘটলো, দুইটা ঘটলো, তিনটা, এই ঘটনাগুলো নিয়ে কেন আমরা এটা সলিউশন দিই না? কি যোগ্যতায় হ্যাঁ, হচ্ছে? কারো কোনো বিরুদ্ধে আলোচনাই নেই। 25টা, কারো বিরুদ্ধে 50টা, কারো বিরুদ্ধে 10টা, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ভিসির বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আছে। এখন তো উনি প্রশ্ন করেছে ইউজিসির নাকি কোনো এখতিয়ার নাই, যেটা রাজশাহী ইউনিভার্সিটির ভিসিও বলেছে। তাইলে আমরা নিজেরাই তাহলে ইউজিসি থেকে লাভ কি? হ্যাঁ, দরকার কি? প্রতিষ্ঠানকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। এটা। তো সরকার কি থামসা নিজের দেখবে? স্বার্থের উপরে নির্ভর করেই আপনি কথা বলছে। বঙ্গবন্ধু ওই গণতান্ত্রিক 97 মানসিকতা ordinance। নিয়ে কথা বলেছেন, এটা ডক্টর কামাল হোসেন সাহেব বোধহয় এটা ইয়ে করেছেন, উনি গল্প করেছেন। উনি যখন এই আইনটা করে নিয়ে বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন, তো বলছে কামাল তুমি যে এত স্বাধীনতা দিচ্ছ, এত গণতন্ত্র, এরা তো সারা বছর এই একাডেমিক নির্বাচন, সিন্ডিকেট নির্বাচন, সিনেট নির্বাচন, ব্যবসা বাণিজ্য, এইসব নির্বাচন ফান্ড নিয়ে খুলছে, ব্যস্ত। consultancy খুলছে, এগুলো এরা নিয়ে পড়াশোনা করাবে তো। আজকে সেই কথাটাই কিন্তু সত্য হলো। হ্যাঁ, বঙ্গবন্ধু কিন্তু তখনই অশনি সংকেত ডক্টর কামাল হোসেনকে বলেছিলেন যে শিক্ষকদের এত স্বাধীনতা দেওয়া বোধহয় ঠিক হচ্ছে না। তা আমার মনে হয় অনেক অভিজ্ঞতার আলোকে হ্যাঁ এখন উপলব্ধি হওয়া উচিত যে এইসব ব্যাপারে সরকারকে অনেক কঠোর পদক্ষেপ নিতে হবে। কারণ মুখের দিকে তাকালে হবে না, কে কার বান্ধবী, কে কার পারিবারিক আত্মীয়তা, এগুলো এখন বাদ দিয়ে মেধা সম্পন্ন মানুষগুলোকে সঠিক জায়গায় বসাতে হবে। জি, আমি একটা বিষয় নিয়ে একটু ছোট্ট করে কথা বলতে চাই, 30-40 সেকেন্ড করে, একেবারে এই দিক থেকে কথা বলে শেষ করব সৈয়দ ইশতিয়াক রেজার কাছে গিয়ে। এই যে মানে মাননীয় প্রধানমন্ত্রী করোনার টিকা নিয়েছেন, এটি নিয়ে আমরা অনেক কথা শুনেছি। তিনি টিকা নিয়েছেন, আমরা তার সুস্থতা কামনা করি। একই সঙ্গে একটি আতঙ্কের বিষয় যেটি হচ্ছে যে অনেক দিন পরে আবার শনাক্তের হার ঊর্ধ্বমুখী হচ্ছে, এবং গত 24 ঘন্টায় 619 জন শনাক্ত হয়েছে, মৃত্যুর সংখ্যাটিও বাড়ছে, আমি সূচনা বক্তব্যে বলেছিলাম। এই জায়গায় সত্যিকার অর্থে একটি জনগণকে সচেতনতার জায়গা থেকে আমি আপনাদের চারজনের কাছ থেকে একটি অ্যাপিল চাই। না, আমার পরিষ্কার বুঝ, প্রথমে এটা একটা অনেক পজিটিভ ঘটনা আমি মনে করি। কারণ টিকা নিয়ে নানা নাটক, নানা ঘটনা, টিকা শুরুতেই কি করবে না করবে, কিন্তু অল্প সময়ের মধ্যে টিকার 35 লাখের উপরে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা পজিটিভ জায়গায় যাওয়া গেছে, খুবই ভালো খবর। এই ধারা অব্যাহত রেখে তৃতীয় ডোজ এবং ব্যাপক সংখ্যক মানুষকে দেওয়া যাবে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। এবং এখনো পর্যন্ত একটা ভয় ছিল এটা বাণিজ্যিকরণ অন্য জায়গা হয় কিনা, সেটা হয়নি। সুতরাং এই পজিটিভ ধারা অব্যাহত থাকুক। এটা সাথে সাথে এটা মনে রাখা দরকার যে আমরা কিন্তু প্রত্যেকেই বলেছেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আমরাও বলেছি, আমাদের ডাক্তার সাহেবরাও বলেছেন, এই টিকা নিয়েই আমি সব মুক্ত হয়ে যাচ্ছি তা না, আমাদের মাস্ক ব্যবহার সহ অন্যান্য যে সচেতনতা এটা অব্যাহত রাখতে হবে। কিন্তু এখন বহু জায়গায় এগুলো হচ্ছে না। আমার মনে হয় আপনি যে তথ্যটা বললেন, এই তথ্যের উপরে দাঁড়িয়ে আমাদের যারা এই ব্যাপারে দায়িত্ব পালন করছেন, আমি সহ সকলেই যারা আছি সমাজের অংশ, আমরা একটা ব্যাপক প্রচারের মধ্য দিয়ে মানুষের সচেতনতাকে রাখি। অন্ততপক্ষে আরো কয়েকটা মাস, যদিও আমাদের সারা বিশ্বের বিশেষজ্ঞরা বলছেন অন্ততপক্ষে 2 বছর এটাকে মেনে চলতে হবে, কিন্তু বাংলাদেশে আরো কয়েকটা মাস আমরা যাতে এটা ভালোভাবে মেনে চলি, সবার প্রতি সেটা আমাদের আহ্বান। আচ্ছা, ভ্যাকসিনের ব্যাপারে আমাদের দেশের মানুষের মধ্যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল এবং সেটা এখনো আছে, এখনো শহর কেন্দ্রিক আমরা দেখছি। কিন্তু গ্রামে গঞ্জে যেটা শুনেছি, সেখানে অন দ্য স্পট গেলে টিকা দেয়, কিন্তু সেভাবে সারা পড়ে নাই। শহরগুলো তো নাকি এই অবস্থা, বড় মহানগর শহরগুলোতে ঠিক আছে, অন্যান্য শহরে নাকি। আপনি নিয়েছেন কিনা? আমি নিয়েছি 13 তারিখে। এটা 1 মাস ছিল, এখন 2 মাস। অনেকে বলছেন যে 3 মাস হলে ভালো হয়। যাই হোক, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে ধন্যবাদ যে অন্তত ভ্যাকসিনের বিষয়টা আমরা স্বচ্ছতার সাথে। একই কথা প্রিন্স ভাই যেটা বললো যে আমাদের এই যে ভ্যাকসিন ম্যানেজমেন্ট মানে এত সুন্দরভাবে হচ্ছে, এটা আমাদের প্রত্যাশা বাইরে ছিল। একটা শ্রেণী তো এটা নিয়ে কত রকম কথাবার্তা বলছে, মানুষের মধ্যে ভীতি, এই যে বললেন মানুষের ভীতি জমাই দিয়েছিল। কিন্তু আমরা এত তাড়াতাড়ি, অস্ট্রেলিয়া মাত্র 2-3 দিন আগে অস্ট্রেলিয়া এই ভ্যাকসিন নিছে, কানাডা এখনো পায় নাই, কারণ এখন পাইতেছি না, তারা ডিমান্ড পায়নি। কাজে ওই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অবশ্যই, কিন্তু এই যে এত সুন্দর ম্যানেজমেন্ট, কিন্তু ওই কথাও কিন্তু ঠিক যে এইটা তো যেহেতু অ্যান্টিবডি 2টা ডোজ নেওয়ার পরে অ্যান্টিবডি টেস্ট করার পর বোঝা যাবে কত অ্যান্টিবডি হয়েছে। কাজেই আমাদের যে স্বাস্থ্যবিধি যেটি আছে, সতর্কতার সঙ্গে সেটা মেনে চলতে হবে। জি, সৈয়দ ইশতিয়াক রেজা, কারণ একটি তথ্য আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন প্রথম ধাপের
টিকা জুলাইয়ের মধ্যে শেষ করবার একটি পরিকল্পনার কথা তিনি বলেছেন। অতএব আমাদের সকলের সচেতনতার জায়গা থেকে যদি আপনি আপিলটি করেন। না, প্রথম কথা হলো আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই এবং তার সুস্থতা কামনা করি টিকা নেওয়ার পরে, এবং তিনি টিকা নিয়েছেন। এটার মাধ্যমে আমি বলবো যে সর্বোচ্চ পর্যায় থেকে টিকা নেওয়ার প্রতি এবং টিকার প্রতি আস্থার জায়গাটা তৈরি হয়েছে। এবং এখানে টিকার ব্যবস্থাপনা নিয়ে আমরা দেখেছি যে কারো কোনো অভিযোগ সেভাবে নেই, এবং উন্নত দেশ থেকে এখন বাংলাদেশে আসছে টিকা নিয়ে আবার ফেরত যাওয়ার জন্য। সুতরাং এই জায়গায় আমি বলবো করোনার নমুনা পরীক্ষা, পিপি মাস্কের সময় যে দুর্নীতি ছিল তার চেয়ে বিপরীত চিত্রটাই বরং আমরা দেখেছি। এবং বাংলাদেশ কিন্তু অল্প কয়েকটি দেশ যারা নন ভ্যাকসিন প্রডিউসিং কান্ট্রি, তার মধ্যে অন্যতম যারা টিকা টাকায় সবচেয়ে দ্রুততম সময়ে এটা ব্যবস্থা করতে পেরেছে। এখন টিকার এই জায়গাটা যদি ধরে রাখতে হয়, আপনি জানেন যে এই টিকার যে এফিকেসি রেখেছে সেটা 12 সপ্তাহ হলে 83%, এবং যদি 8 সপ্তাহ হয় তাহলে কিন্তু 75%। আমি মনে করি যে 8 সপ্তাহের জায়গাটা সরকার গিয়েছে, প্রয়োজন হলে 12 সপ্তাহের দিকে যাবে। আমাদের কিছু টিকা হয়তো এপ্রিলের মেয়াদ শেষ হয়ে যেতে পারে বা জুনের মধ্যে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আসার কথা এই যে কোভ্যাক্সের মাধ্যমে আমরা যে 6,80,00,000 টিকা পাবো, তার মধ্যে জনসনের টিকাটাও অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এটা হলো সবচেয়ে বড় অনেক আশার খবর। সুতরাং সেটাই একটা বড়। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক প্রাণবন্ত আলোচনায় আমাদের সময় দিয়েছেন আপনারা চারজনই। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শেষ কথাগুলো আপনারা শুনলেন। করোনা আমাদের যে পরিস্থিতি তৈরি করুক না কেন আমাদের সামনে, সেটি আমরা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ করোনা ব্যবস্থাপনার ক্ষেত্রে যে প্রশংসনীয় ভূমিকা রাখছে আমরা লক্ষ্য করছি, বা দেখা যাচ্ছে যে চরম বিরোধিতা করেছেন এমন অনেকেই করোনার টিকাদানের ব্যবস্থাপনা নিয়ে ভূয়সী প্রশংসা করছেন। আমরা চাই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত মাত্রায় এবং যত মানুষকে টিকা দেওয়ার প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে সেই জায়গাগুলোতেও যথাযথভাবে এই ব্যবস্থাপনা সমুন্নত থাকবে এবং টিকা দেওয়া হবে। তার ভেতর দিয়ে আমরা করোনাকে দ্রুততম সময়ের ভিতরে বিদায় জানাবো, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।